আসলে তাকে তো বিয়ে করার ইচ্ছে ছিল না, আমি আরেকজনের সাথে প্রেম করতাম, তাও ওকে বিয়ে করছি শুধু হইলো যখন বলছে যে হ্যাঁ আমার এই মেয়ের বাবা সে হবে। মার বয়স মেয়ের চেয়েও 7 বছরের কম। এই মেয়ে জন্মসূত্রে কোথায় আসলে কার ঘরে জন্মগ্রহণ করেছে সেটা কেবলমাত্র আল্লাহই ভালো জানে। আর সাথে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলেন তো। আমি সবিতা আক্তার। সবিতা আক্তার। আর আপনার বর্তমানে বয়স কত আপনার জানা মতে? আমার জানা মতে বর্তমান বয়স 35। 35 বছর। এই জানা মতে প্রশ্নটা কেন করছি সেটা আপনারা এই অনুষ্ঠানটা শুনলে বুঝতে পারবেন। সবিতা, আপনি এখন কোথায় আছেন, থাকেন কোথায়? শিশুপল্লী প্লাস, গাজীপুর। শিশুপল্লী প্লাস, এটার ছোট কোনো নাম আছে? এসএস প্লাস বা কোনো কিছু এরকম কোনো কিছু বলে? এসপিপি। ওকে, ফাইন। শিশুপল্লী প্লাস সম্পর্কে আমাদের অনুষ্ঠান যারা শোনেন তাদের অনেকেরই ধারণা আছে। আমরা যতদূর জানি যে এখানে যারা অনাথ এবং যাদের আসলে ওইভাবে পরিচয় বের করা সম্ভব হয় না, পিতাকে মাতাকে, তারাই আসলে এখানে বড় হন, বা এর চাইতে হয়তো বা আরো ভাস্ট কোন অ্যাক্টিভিটিস তাদের আছে যেটা সম্পর্কে আমার জানা নেই। কিন্তু এখানে এই সবিতা আক্তারকে যিনি নিয়ে এসছেন তার কাছ থেকে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। শাহিদা সরকার রত্না। শাহিদা সরকার রত্না। তো শাহিদা, আমি যতদূর জানি যে ওর অভিভাবকের দায়িত্ব হচ্ছে আপনার, মানে আপনি নিয়েছেন আর কি স্বেচ্ছায়, তাই কি? জি। ওকে, কত বছর বয়সে ওকে আপনি পান? 2004। 2004 আপনি পান। তার মানে আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে ওর সঙ্গে আপনার যোগাযোগ হয়। সেটার পিছনে বোধহয় একটা ইন্টারেস্টিং গল্পও আছে, আপনি আমাকে সেই গল্পটা একটু বলেন। আমি একটা কোম্পানিতে জব করতাম, আমাদের এখানে ওর মতো আরো বেশ কিছু মেয়ে আসছিল 3 মাসের ট্রেনিং এ, সব ডিজেবল ছিল। আচ্ছা। তো ওদের মধ্যে বেশ কিছু মেয়েদের মধ্যে ওরা আমি একটু আলাদা পাইলাম, কারণ কেউ ওর সাথে মিশতে চাইতো না, আর ওরা কথায় কথায় বলতো জারুদ শব্দটা ইউজ করতো। সো আমি ফার্স্ট বুঝতেই পারতাম না যে কেন ওরা ওর সাথে ব্যাড বিহেভ করতো। আমি একটু থামাচ্ছি আপনাকে। একটা হচ্ছে যে যারা এসছে এসএসপি থেকে, মানে শিশুপল্লী, না সরি, সবাই শিশুপল্লী থেকে আসে, একাই এসছিল শিশুপল্লী থেকে, আর বাকি যারা আসছিল এরা আসছিল সিআরপি থেকে। সিআরপিটা কি? সাভার সিআরপি। মিনিংটা কি? আপনার এটাও কি প্রতিবন্ধীদের একটা সংগঠন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রতিবন্ধী পুনর্বাসন সেন্টার। ওকে, তো আপনি যেটা দেখতে পাচ্ছিলেন যে ওর সঙ্গে আরো যারা ছেলে মেয়ে এসছে তারা আলটিমেটলি ওকে এইভাবে সম্বোধন করছে। ওকে, তো সেটা আপনাকে খুব নক করে? আর এতটাই যে আমি ওর প্রতি উইক হয়ে পড়ি। ওকে, তারপর আপনি কি করলেন? তারপর আস্তে আস্তে করে ওর কাছ থেকে সবকিছু জানতাম। ও আসলে লুকায় লুকায় কাঁদতো, কারোর কিছু বলতো না। একটা সময় দেখা গেছে আমি রাতের বেলায় ওদের রুমে ঢুকছি, ওরা কিভাবে ঘুমাচ্ছে কি করছে, যেহেতু আমি ওদের ইনচার্জ। আপনাদের ওখানে ট্রেনিং এর জন্য এসেছিল, মানে হচ্ছে পুরো 3 মাস আপনাদের ওখানেই ছিল, আপনাদের তত্ত্বাবধানে, রাইট? সো আপনি ওই সময়টাতে খুব ক্লোজলি ওকে অবজার্ভ করেছেন, সবিতাকে। এখানে একটা বিষয় একটু নোট করে নেই, যেটা আমি প্রথমেই বলছিলাম যে আজকের অনুষ্ঠানের শুরুটা একটু অন্যরকমের হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন সবিতা আসলে অনাথ, এবং তার পিতা মাতাকে বা পিতৃ পরিচয় কি সেটা নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ থাকলেও সেটা নিয়ে আমরা আসলে হয়তো কোনো প্রপার উত্তর পাবো না। জীবনের একটা পর্যায়ে এসে যিনি এখানে এসছেন, রত্না, তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? এখন আমি জব করি না। যেখানে আপনি জব করতেন ওই সময়টাতে? হাতে বুনানো বাংলাদেশ। হাতে বুনানো বাংলাদেশ, এটার কাজটা কি? আমরা হাতে সোয়েটার থেকে শুরু করে খেলনা পর্যন্ত শু পিস এগুলো তৈরি করেন, এডিট করতাম। হ্যাঁ, আমি আপনাকে দেখানোর জন্য এক পিস নিয়ে আসছি সাথে করে। এটা হাতে বুনানো বাংলাদেশে বিজ্ঞাপন হয়ে যাবে। যাই হোক, সমস্যা নেই, আমরা দিতে চাই। হাতে বুনানো বাংলাদেশে না, এটা আমার পার্সোনাল। এটা আপনার পার্সোনাল, আপনি এই কাজগুলো করেন, একটু দেখি আমি। বিউটিফুল। এটা আমার পার্সোনাল, এটা হাতে বুনানো। ও, এটা আপনি পার্সোনালি করেছেন? হ্যাঁ হ্যাঁ। কি ফল এটা? সে একটা ফ্রুট। টমেটো। ওকে, লাল, হলুদ, গ্রিন। বিউটিফুল বিউটিফুল, ফাইন, ঠিক আছে। আমরা চাইলে এটা ছবি দিয়ে দিতে পারি আমাদের ফেসবুকে। বাই দ্য ওয়ে, আমি ফাঁকে একটু বলি, সেটা হচ্ছে যে এই ভদ্র মহিলা রত্না, তিনি হাতে বুনানো বাংলাদেশে একটা সময় কাজ করতেন। সেই সময়টাতে এই বিভিন্ন জায়গার যে অনাথ বা প্রতিবন্ধী যারা আছে তারা 3 মাসের একটা ট্রেনিং এ এসেছিল, বেসিক্যালি তাদের হাত দিয়ে যাতে এই কাজগুলো করানো যায় বা তারা যাতে এই কাজগুলো শেখে, তাই তো? হ্যাঁ, এরা আসছিল 3 মাসের ট্রেনিং নেবে, যারা ট্রেনিং এ ভালো করবে তাদেরকে আমরা রেখে দেবো, অথবা কোনো একটা সেন্টারে তাদেরকে ট্রেইনার হিসেবে পাঠাবো। তখনও আমি জানি, যদিও তখন খুব ছোট ছিলাম, বুঝি নাই। এখন আমি যেটা বুঝি, এইটা প্রত্যেকটা কোম্পানির একটা হইলো নার্ভ কেন্দ্রিক বিষয়। সেটা হইলো যেখানে ডিজেবল পারসন থাকে সেইখানে সব জাতি ধর্ম সবাই চোখ বন্ধ করে সেখানে মাথা নত করে, আর সেই কাজটাই তারা করতো।
এখনো আছে ডিজেবল পার্সন ওইখানে। যেমন আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, একটা মেয়ে আমাকে বলতেছে, ম্যাডাম আমাকে নিয়ে যান, আপনার ওইখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, ওইখানে ঠিক মতো স্যালারি দিচ্ছে না, এখন আগের মতো অবস্থা নাই। ইন্টারনাল যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। তার মানে আমি যেটা বুঝতে পারি যে এই ছেলে মেয়েদেরকে ওনারা কাজ শেখাতো এবং একটা সময় কাজ দিত, ওদেরকে কাজে লাগাতো, এখনো করাচ্ছে, এখনো এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়। তো ওই সময়টাতে বেসিক্যালি আপনার এই সবিতার প্রতি চোখ পড়ে বিশেষ কিছু আচরণের জন্য, এবং দ্যাট টাইম আপনি ওনাকে পিক করেন। আমরা গল্পটা যদি সামারি করি, সবিতা কোন একটা জায়গা থেকে এসছে এবং এতগুলো ছেলেমেয়ের সঙ্গে এসে যারা মোটামুটি কোনো না কোনো দিক থেকে ডিসেবল, এই ছেলেমেয়েরা ওকে, যে শব্দটা উনি একটু আগে ব্যবহার করেছেন সেভাবে উনি ডাকছিল, তো যেটা আসলে এই রত্নার খুব চোখে পড়ে। এবং তারপর থেকেই আমি যতদূর জানি যে রত্না সবিতার যে অভিভাবকত্বের দায়িত্ব সেটা তিনি নিয়েছেন, এবং সেটার বয়স 2004 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত, আপনি যেটা একটু আগেই বলছিলেন। ওকে ফাইন। সবিতা, আপনার কাছ থেকে আপনার গল্পটা আমরা একটু শুনতে চাই, এবং আমি ঠিক জানি না যে আপনি কতটা ভালো করে বলতে পারবেন, বাট আমি কনফিডেন্টলি একটু মুভ করতে চাচ্ছি সামনের দিকে, কারণ সবিতার একটা সময় পর্যন্ত মেমোরি নাই, যেটা রত্না আমাকে বলছিল। তো রত্না যেটা করবেন যে মাঝে মাঝেই উনি ইন্টারাপ্ট করবেন সবিতাকে হেল্প করবার জন্য। সবিতা, কি মনে আছে একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আমাদেরকে একটু শেয়ার করেন, আপনার জীবনের গল্পটা আমরা এখানে তুলে ধরবো। আমার যতটুকু মনে আছে, ছোটবেলায় আমি স্কুলে যেতাম, এটাই মনে আছে, আর ঠিকভাবে খাবার খেতাম। যখন আস্তে আস্তে বড় হই, খেলতাম, আমাদের কিছু খালারা ছিল, ওনারা আমাকে কাজ করাইতো, বলতো যে হাউজে ঝাড়ু দাও, কাপড় চোপড় দাও, সাবানে পানি আনো, এগুলো আমাকে দিয়ে করাইতো। এগুলো মনে আছে আপনার ছোটবেলায়? এগুলো, এবং এটা ওই শিশুপল্লীতেই? হ্যাঁ, শিশুপল্লীতে এটাই ঘটনা। দায়িত্ব ছিল খালাদের, তবে আমাদের দিয়ে করাইতো এটা। আচ্ছা। আবার না করলে আবার তারা কি করতো যে খাবার খাইতে দিত না। আমরা তো ভয়ই পাই, বড়দের বিশেষ করে আমরা এখনো ভয় পাই। তারপরে আপনার যখন আস্তে বড় হই, পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি কাজও করি, হাতের কাজ দুই ভাবে করাই, একটা সকালে করাই পড়াশোনা, বিকালে করাই কাজ, চলতে থাকে এভাবে, চলতে চলতে আপনার 8 পর্যন্ত এভাবে দিন যায়, ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ, 8 মানে তো মোটামুটি পরিণত বয়স, তখন 13-14 বছর বয়স আপনাদের। তো স্বাভাবিকভাবে বুঝতে শেখেন যে আপনি সমাজের 8-10টা শিশুর চাইতে আলাদা, আপনাদেরকে এখানে রাখা হয়েছে মানেই হচ্ছে সামাজিকভাবে আপনারা একটু অন্যরকম ভাবে সবার চোখে, এগুলো কি বুঝতে শেখেন, নাকি আপনি মনে করেন যে এটাই ডেইলি লাইফ, এটাই জীবন? না, আমি একটু মাঝখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। ও একটা বিষয়ে ছেড়ে গেছে, সেটা হলো ওদের বড় আপারা শিশুপল্লীর মেয়ে, ওর মাথায় একটা বাড়ি দিছিল, সেটা ও ফেলে গেছে, যেটার জন্য ওর মেমোরিটা থেমেছিল। ওকে, যে কারণে ওর ওই সময়টাতে আসলে তেমন কিছু মনেও নাই। না না না, সেইটা এখন ওর অনেক কিছুই মনে নাই। ও যখন আস্তে আস্তে করে ওষুধ খাইতে খেতে 6-7 বছর লাগছে নরমাল লাইফে আনতে। এটা কি আপনি যখন ওর মার দায়িত্ব নিয়েছেন তারপরে আপনি এটা করেছেন, চেষ্টা করেছেন, তাই কি? হ্যাঁ হ্যাঁ। একটু পড়ার পর 9-10 আমাদের নিয়ম আছে কি, অ্যাডমিশন দিয়ে তারপরে বাইরে 7 বাজে বিশেষ করে পড়াশোনা করার জন্য যেতে হবে। তো অ্যাডমিশন দেওয়ার পর হ্যাঁ পরীক্ষা দিলাম শিশুপল্লীতে, তারপরে এলাও হলাম, তারপরে আমাকে পড়াশোনার জন্য আসা যাওয়া করা হতো। 2 বছর পড়লাম 9-10, টেস্টে পরীক্ষা দিলাম, এলাও হইতে পারলাম না। টেস্টে এলাও হতে পারেননি? কেন পারেননি? আপনি স্টুডেন্ট হিসেবে তেমন একটা ভালো ছিলেন না? আমি আসলে ওরকম ছিলাম না পড়াশোনায়। মন বসতো না নাকি পড়াশোনা মাথায় আসতো না? হ্যাঁ, মন বসতো না, ভালো লাগতো না। ভালো লাগতো না? কেন ভালো লাগতো না? আমি আসলে এটা বলতে পারি না কেন ভালো লাগতো না, বা একাকী হইতাম, কিছু ভালো লাগতো না। আপনার কোনো ফ্রেন্ড ছিল না ওই সময়? বন্ধু বান্ধব কেউ ছিল না? থাকলো, তারা অন্যরকম ছিল, তারা আমার সাথে মিশতে চাইতো না। আচ্ছা, মিশতে চাইতো না মানে কোন ঘটনা কি আছে এরকম মনে পড়ে যে কেন, কি কারণে মিশতে চাইতো না? এটা মনে নেই। আপনার মনে নাই? যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই আশঙ্কা করছিলাম যে সবিতার কাছ থেকে আসলে ঘন্টার পর ঘন্টা ওর জীবন গল্প শোনাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, কজ ওর জীবনে যা ঘটে গেছে সেটা আপনাদেরকে না বলা পর্যন্ত আসলে আপনারা বুঝতে পারবেন না যে কেন ও বিক্ষিপ্ত ভাবে কথা বলছে, এবং ওর পক্ষে আসলে গুছিয়ে বলাটা কেন সম্ভব নয়। আমরা বরং এই পাশ থেকে অনুষ্ঠানটার প্যাটার্নটা একটু পরিবর্তন করে ফেলি। যিনি রত্না, ওনার মায়ের দায়িত্বে আছেন, উনি নিজে থেকেই ওনার অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন প্রায় 12 বছর যাবৎ। ওনার কাছ থেকে আসলে গল্পটা শুনি, কারণ 12 বছরে উনি যেটা জেনেছেন ওনার কাছ থেকে সেটাই আসলে ওনার জীবন গল্প। এটা আসলে এই 12 বছরের বিষয় 2 ঘন্টায় ওনার কাছ থেকে, ওনার মুখ দিয়ে শোনা, বিশেষ করে সবিতার কাছ থেকে, দিস ইজ রিয়েলি টাফ। সো আমরা একটু প্রসিডিউরটা চেঞ্জ করছি। আমার মনে হয় রত্না আপনি শুরু করেন, আপনি যেখান থেকে ওকে দায়িত্ব নিলেন সেদিন থেকে আমরা আজ পর্যন্ত গল্পটা আপনার কাছ থেকে সিরিয়ালি শুনি। আমরা প্রয়োজনে সবিতার কাছে যাব। আমি ওকে যেদিন প্রথম দেখেছি আমি সেদিন থেকেই বলি। জি। প্রথম যেদিন আমি ঢাকায় আসি, ভাই আমাকে ফোন দিল যে তুমি ঢাকায় আসো, আমাদের কিছু ডিজেবল মেয়ে আসছে, এই দায়িত্বটা তোমার ঘাড়ে দিতে চাই। এই ভাইয়াটাকে? আমাদের বসের হাজবেন্ড। বসের হাজবেন্ড ভাইয়া, ওকে ফাইন। পরে তো আমি ঢাকায় আসলাম, আমি আসলে বেশ কিছু মেয়ে দেখলাম। এর মধ্যে ওকে কেন ভালো লাগলো বেশি জানেন? ওর মাথার চুলগুলো মাটিতে লুটুপুটু খাইতো। চুল অনেক বড় ছিল মাথার চুল? হ্যাঁ হ্যাঁ, মাথার চুলগুলো হালকা লাল লাল ছিল। তারপরে ও এত ফর্সা একটা মেয়ে,
কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগতো, ও খুব নোংরা, নন হাইজেনিক যেটাকে বলে। ওকে, হ্যাঁ, ও হাইজিন মেনটেন করতে পারে না তো ওরা, অল্পতেই রেগে যাইতো, যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, তখন তো ও বুঝতো না। তো 7-8 দিনে আমি নোটিশ করলাম যে সবার চেয়ে ও আলাদা, কেন সেটা বলতে পারবো না। ওকে, তো আমি দেখলাম যে অন্য কেউ কিছু বললে ও খেজি মারে, এমন চিল্লাইয়া উঠে হঠাৎ হঠাৎ যে আমি অবাক হয়ে পড়ি। এটা আপনাদের প্রতিষ্ঠানে ঘটছিল এটা? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওরা আবার আমাদের অফিসেরই একটা রুম ওদেরকে দেয়া হয়েছিল, 2টা ফ্ল্যাট নিয়ে আমাদের অফিস, এক পাশে হইলো অফিসিয়ালি কাজ টাজ চলতো, আমার একটা রুমে আমি বসতাম, ম্যানেজার বসতো, তো আমরা 3 জন বসতাম এক রুমে, আর ওরা ছিল পাশের ফ্ল্যাটে, ওইখানে আমাদের কারখানার কাজ টাজ চলতো আর কি। আমাদের একটা আউটসাইড প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ইনচার্জ ছিলাম তখন। প্রজেক্টটা দেখি, আবার মাঝে মধ্যে ওদের সাথে যখন মিশি আমি ওদের টেবিলে বসে কাজ করি ওদের সাথে, মানে ওদেরকে দেখাইতে হয়, ওদের সাথে বসি, এটা এভাবে করবা ওইটা ওইভাবে করবা। তো ওরে একটা কথা 3বার বললে ও কেমন যেন করতো, মানে আমি দেখতাম যে ওর এটা হচ্ছে না, ওকে আমি বলে দিতাম। আর আমার ছোট থেকে একটা কি, আমি কারোর কোনো কিছু দেখাইতে গেলে খুব ঠান্ডা মাথায় দেখাই। বিউটিফুল, আপনার কথা শুনে সেটা বুঝতে পারছি আমরা। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে বারবার নোটিশ করব, এই মা বলেই ওকে চেনে রত্নাকে সবিতা, কারণ ওনাকে 2004 সাল থেকে ওনার মায়ের দায়িত্ব নিয়েছেন হচ্ছে রত্না, এবং মায়ের মুখে আসলে মেয়ের গল্প শুনছি আমরা। যদিও ওর জন্ম পরিচয়টা আবিষ্কার করা সম্ভব হয়নি, এটা আসলে বলতেই আমার খুব কষ্ট লাগছে, তারপরেও অনুষ্ঠানের সুবিধার্থে আমাদেরকে বোঝানোর জন্য হয়তো এভাবে বলতে হবে। রত্না যেটা আপনাকে করছিল, বারবার বোঝাতে গেলে আপনার রাগ হতো, যেটা প্রথম থেকে নোটিস করলো, এটা কেন হতো আপনি বলতে পারেন? মানে কি ফিল হতো আপনার মধ্যে, কি অনুভূতি হতো? আমার কাছে ভালো লাগতো না, এই জন্য কেউ কিছু বলে বা বলে, মানে আমি বুঝতাম না সে আমাকে ভালোর জন্য বলে নাকি খারাপের জন্য বলে, আপনি বুঝতে পারতেন না? না না, এবং যে জন্য আপনি এইভাবে রিয়াক্ট করতেন। ওকে ফাইন, বলেন তারপর। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, পরে যখন আমি জানতে পারছি ওর সাথে সবাই এরকম বিহেভ করতো, বিদায় এই বিহেভটা ওর মধ্যে আসছে। ও ওকে ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। কারণ ও আসছিল সেভ হাউসের মেয়ে হিসেবে। এটা কি জিনিস? মেন্টালি ডিসেবল যারা, তাদেরকে আলাদা একটা হাউসে রাখা হয়, তাদেরকে সেভ হাউসের মেয়ে বলা হয়। সেভ হাউস, এটাও কি ওই শিশুপল্লীতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আজকে যে বিষয়গুলো সাধারণ মানুষ যারা আপনারা জানছেন, কারণ আমরা জানি যে হ্যালো ইট 920 লাখ লাখ মানুষের অনুষ্ঠান, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, এত ডিটেলে আপনারা প্রতিবন্ধী বা যারা ডিসেবল আছেন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন, তাদের সম্পর্কে জেনেছেন কিনা জানি না, আজকে জানবেন একটা মানুষের জীবন কতটা কি হয় আমাদের এই সোসাইটিতে, এবং তারা এই সমাজেই বেঁচে থাকে, রক্ত মাংসের মানুষ তারা, তাদের অনুভূতি আছে, তারা আলটিমেটলি কোথায় যায়, কি করে, সবকিছু আজকের এই অনুষ্ঠানে উঠে আসবে। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, বলুন তারপর কি হলো? তারপর আসলে ওর সাথে আমি মিশতে চেষ্টা করি, জি। ও মিশতে চাইতো না, তো লুকায় লুকায় যখন কাঁদতো, আমি মূলত ওই ফ্ল্যাটেই থাকতাম। ও যখন রাতে ঘুমাইতো, প্রায় সময় দেখতাম ও ব্যালকনিতে হয় বসে আছে, আর না হয় ব্যালকনিতে ঘুমাচ্ছে। ব্যালকনিতে এমনিতেও মশার জন্য ঢাকা শহরে আপনার নেট ইউজ করা হয় দরজা জানালায়, গরমের দিন হোক আর ঠান্ডার দিন হোক। ফ্লোরিং করতে তো আমরা কোনো বাচ্চাদের দিতাম না, কোনো মেয়েদের দিতাম না। ওকে, তাদেরকে ফোম দেয়া হইতো, বেড ফোম, সেগুলাতে ঘুমাইতে হইতো। কিন্তু ওর এটা পাতার জায়গা ছিল না, আর সবাই সবার মতো শুইতো, বেড পাততো, কিন্তু ওরে সেই বেডটা পাতার জায়গা দিত না। ওকে জিজ্ঞেস করেন। তাই কি? হ্যাঁ। কেন হতো কিছু বলতেন না? না, কিছু বুঝতাম না কেন, কারণ ওরা আসছে এক ফ্যামিলি থেকে, আমি তো আসছি আরেক ফ্যামিলি থেকে, ওরা জানতো যে আমি শিশুপল্লী থেকে আসছি, তাই। ওকে ফাইন, তারপর? আর এখানে আমি বলে রাখি ভাইয়া, আমি খুব ছোট সময় আমার আব্বাকে হারিয়েছি, আমিও খুব স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হয়েছি, আমি বুঝি কষ্টটা কি। আর সেই জন্য আমি খুব চেষ্টা করলাম ওর সাথে মিশার জন্য, আমার ওর কষ্টটা কি আমাকে জানতে হবে। ও বলে না, ওরে আমি আলাদাভাবে দেখি, সেই জন্য সবার মধ্যে আলাদা একটা ছিল। মেয়েরা বলতো যে ম্যাডাম আমরা কি দোষ করছি, আপনি আমাদের ডাকেন না, কিছু হইলে সবিতাকে ডাকেন। তো আমি আবার বলতাম ওদের যে আপনারা তো সবাই একত্রে থাকেন, একজনকে ডাকতে হয় না, একজনকে ডাকলে সবাই চলে আসেন, আর ওকে তো কেউ আপনারা ডাকেন না, আপনারা ডাকেন না বলেই আমি ডাকি। আর আমাদের এখানে সবাই সবাইকে নাম ধরে তুমি করে বলতো, কিন্তু আমি কাউকে তুমি করে বলতাম না। অ্যাকচুয়ালি আমি সবার ছোট, তারপরে যদিও আমি ওদের বস, আর আমার একটা সম্মানের দিক ছিল কি, আমি কাউকে কোনো কিছু ডাকতাম না, নাম ধরে বলতাম, আপনি করে বলতাম। সেটা সবিতা থেকে শুরু করে সবাইকে। সবিতাকে আমি তুমি বলতে শুরু করি কখন থেকে, সবিতার সাথে আমি যখন ফ্রেন্ডশিপ করি তখন আমি সবিতাকে বলি, সবিতা আমি যদি তুমি করে বলি তাহলে কি আপনার কোনো প্রবলেম আছে? ও বললো যে না না বলেন, সমস্যা নাই। আচ্ছা, ফ্রেন্ডশিপটা কিভাবে করলেন আমরা সেদিকে আগাই? ফ্রেন্ডশিপটা হইলো, ওকে আমি বলছি সবাই তো ম্যাডাম বলে, আসলে আমি চাই না আমাকে ম্যাডামটা কেউ বলুক, ম্যাডাম না, আমি হয়তো বা কেউ আমাকে নাম ধরে ডাকুক বা কেউ আমাকে আপু বলুক, আপনি আমাকে আপু বললেন। ওকে আমি এইভাবে বলছি, প্রথমে আপু বলেন। হ্যাঁ। আচ্ছা, ওকে, তারপর বলছে ঠিক আছে, তখন আমাকে শাহিদাপা বলে। শাহিদাপা, ওকে। হ্যাঁ, ওইখান থেকে আস্তে আস্তে গভীরতে যাই কিভাবে, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যখন ফোন দিত, অনেক সময় আমি ঘুমাইতাম, ওরে আমি ফোন ধরাই দিতাম, বলতাম কি ওর তো আড্ডা দেওয়ার কেউ নাই, ওর সাথে একটু গল্প করতো, ওর সাথে কথা বল।
ওরে ফোন ধরাই দিতাম। ও কি সারাদিন একা একাই থাকতো? সারাদিন তো কাজের মধ্যেই থাকতো, মানে যতটুকু সময় কাজের মধ্যে থাকতো কাজের বাইরেও একা একা। হ্যাঁ, ওর সাথে কেউ মিশতো না? ওর সাথে কেউ মিশতো না। ওই যে বললাম না আমি আপনাকে যে যদি কথা কাটাকাটি হইতো তখনই মানে ওরা জারজ শব্দটা ইউজ করতো। ফার্স্ট টাইম তো আমি বুঝি নাই, তারপরে তো আস্তে আস্তে সবকিছু জেনে নিছি। আর জেনে নিছি কিভাবে, শিশুপল্লী থেকে আপনার ট্রেডিং এর জন্য পাঠাইছিল সিআরপিতে, সিআরপি থেকে আমাদের এখানে আসছে শিশুপল্লীর মেয়ে হিসাবে না, সিআরপির মেয়ে হিসাবে। তো যে মহিলাটা ওদের হইলো দেখাশোনা করতো, ওই দিদিকে আমি জিজ্ঞেস করি একদিন যে দিদি সবিতা আসলে এমন কেন, আর সবিতার সাথে সবাই মিশতে চায় না কেন, আপনি আমাকে একদিন 10 মিনিট সময় দিয়ে তো। পরে বললো ম্যাডাম যখন আসবো আমি আপনার সাথে কথা বলবো। তো উনি বাধ্য, আমি বস, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। উনি আসলো, বললো যে ম্যাডাম এই সবিতা আসলে এখন তো ওরা জারজ বলে, এটা একটা ছোট্ট কথাই আছে না, অনেক বড় একটা মিটিংস। আমি বললাম এই জন্যই আমি জানতে চাই, কেন বলেন তো, ওর কথাটা আমাকে জানতে হবে, আমি আপনার বাকি মেয়েদের কথা তো জানি। আর ওরা কেন দেখতেছে না, ওরাও প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, আর ও একটু আলাদা, সেটা আমি বুঝতে পারছি এতদিনে। তো উনি আমাকে বললো যে ও আসলে ওর কোনো জন্ম পরিচয় নেই, আর ও আমাদের এখানকার মেয়ে না, ও হইল একটা শিশুপল্লীর মেয়ে। তো তখনও শিশুপল্লী সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সেদিন প্রথম ওনার কাছে শুনলাম, তো ওর কাছে শুনছি যে ও শিশুপল্লী শিশুপল্লী বলতো। তো দিদি যখন আমাকে ওর সব কথা বললো, তখন যা বুঝলাম যে ওই দিন আমি আরো অনেক বেশি স্পর্শকাতর হয়ে গেলাম। ওর আসলে পৃথিবীতে কোনো পরিচয় নাই, জানেন, ওর কোনো আইডি কার্ড ছিল না, ওর কোনো নিবন্ধন কার্ড নাই। ও যে এই পৃথিবীর একটা মানুষ, ও যে জন্মাইছে, ওর কোনো জন্ম পরিচয় নাই। বিদায় আছে না, বাবা মা না থাকলে যে মানে একটা সন্তানের জন্য, হ্যাঁ আল্লাহ পাঠাইছে ঠিক আছে, কিন্তু ওর কি দোষ ছিল? ওর কি কোনো দোষ ছিল? ও কি একা একা আসতে পারছে? ওকে যারা নিয়ে আসছে তাদের আসলে আমি এই কথাটা বলতে গেলাম খুব কষ্ট হয়। ও যে আজকে পৃথিবীতে আসছে, আমি আসছি, আপনি আসছেন, আমাদের বাবা মা আছে, আমরা বলতে পারি। ও বলবে কাকে, কাকে দেখাবে? কেন নাই ওর এই পরিচয়? সেদিন আমি অনেক কাঁদছি। ফিলটা করলেন আপনি না? আপনি ফাইল নথিপত্র কিছু ঘাটলেন যেটা আপনার সুযোগ? আসলে তখন তো সুযোগ হয় নাই, তার অনেক পরে ঘাটাঘাটি করছি। আসলে পরে আমি সবিতাকে বললাম যে সবিতা তুমি আমাকে সবকিছু বলো তো, তুমি কিভাবে বড় হইছো, কেমন ছিলা ছোট থেকে। তো ও ছোট থেকে যা বললো যে ও যখন খুব ছোট তখন নাকি ও পড়ে গেছে কিংবা জ্বর হইছে, ওর পাটার একটা রগ শুকায় গেছে, মানে আমাদের যে মেন রগ থাকে না, সেই রগটা শুকায় গেছে কোনো এক ভাবে, হয় পড়ে গিয়ে কিংবা জ্বর টর হয়ে আর কি, পোলিও এমন কিছু একটা। ও বলছে যে পড়ে গেছিল, তারপর থেকে ওর ভালো চিকিৎসা হয় নাই, আস্তে আস্তে করে পায়ের রগটা শুকায় গেছে, ও খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। আচ্ছা একটা বিষয় গেল, তো তুমি ওদের সাথে মিশতে পারো না কেন? এই কথাটা আমি ওরা জিজ্ঞেস করতে পারি না। আমি ঘুরাই পেছাই যতই জিজ্ঞেস করি ততই ওরাই ওরে কাছে ঘেঁষতে দেয় না। আর ও এমন একটা জায়গায় বড় হয়েছে যেখানে একই শ্রেণীর বাচ্চাদের এক জায়গায় রাখে, উঁচু নিচু বয়সের না। একই শ্রেণীর বাচ্চারা এক জায়গায় রাখে মানে যেমন ধরেন 8 থেকে 10 এই বাচ্চারা একই ক্যাটাগরিতে থাকবে, আবার 10 থেকে 12 বা 15 এরা একই ক্যাটাগরিতে থাকবে। হ্যাঁ এটা সিস্টেম। আর সে এটার বাহিরে ওর মেমোরিও নাই, যেহেতু ও ছোটবেলায় নাকি মানে ছোট থেকে আমি যেটা বলছিলাম। তারপর ও আমাকে বলছে যে আমি একবার খেলতেছিলাম, পরে আমাদের একটা বড় আপু আমার মাথার পিছন দিয়ে ভরা জগ, পানি ভর্তি জগ দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয়, বাড়ি দিলে মাথায় প্রচন্ড ব্যথা হয়, কিন্তু সেই ঘটনাটা কেউ জানে না বা তার কোনো চিকিৎসা করানো হয় নাই। তো আস্তে আস্তে ও বড় হয়েছে ঠিকই, ওর মেধাটার বিকাশ ঘটে নাই, বুদ্ধিটার বাড়ে নাই। যদি নর্মালি আমাদের মতো বুদ্ধি বাড়তো, যতই আলাদা থাকুক ও বুঝতো ফ্যামিলি কি জিনিস। যে কারণেই আজকে রত্না, যিনি ওনার মায়ের দায়িত্ব নিয়েছেন, তার মুখ থেকে আজকে আমরা এই যে সবিতা যে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে, তার জীবনের গল্পটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই জীবনের গল্পটা অত্যন্ত নকিং, অত্যন্ত শকিং এবং অত্যন্ত রিমার্কেবল একটা স্টোরি হবে আজকের এই হ্যালো উইথ 920-তে। কতটুকু পারবো আমি উপস্থাপন করতে আমি ঠিক জানি না। এবং এই সবিতা, যিনি প্রকৃতিগতভাবেই প্রতিবন্ধী এবং যার কোনো সেই অর্থে সামাজিক পরিচয়, পিতৃপরিচয় বা মাতৃপরিচয় সেটা নেই, আমাদের সমাজ তাকে যেখানে বড় হওয়ার সুযোগ দিয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা অন্তত ওকে বেঁচে থাকার অধিকারটুকু দিয়েছে। বাকিটুকু হচ্ছে রত্না এবং তার সাথে মিলে তাদের যে জীবন গল্প, সেটি আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি প্রিয় শ্রোতা। তবে এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। জীবনের গল্প বলার জন্য আজকে এখানে আছে সবিতা এবং সবিতার সঙ্গে আছে তার মায়ের দায়িত্ব নেয়া রত্না। আমরা তাদের কাছেই ফিরবো। এই ফাঁকে আরো একবার বলছি, যারা জীবনের গল্প পার্ট 3 বইটি সংগ্রহ করতে চান রকমারি.com ফোন দেবেন 16
8297 এই নম্বরে। এই বইটির বিকৃত সমস্ত লভ্যাংশ চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। ফাইন, আমরা যেখানটায় ছিলাম আমরা সেখান থেকে শুরু করি। আপনি যেটা বলছিলেন যে ও আপনাকে ছোটবেলার একটা মেমোরি শেয়ার করলো যে জগ দিয়ে পেছনে ওর মাথায় বাড়ি দেওয়া হয়েছিল এবং ওটার কোনো ট্রিটমেন্ট হয়নি। তারপর তো ও পড়াশোনায় ভালো ছিল না, শুধু তাই না ও মনেও রাখতে পারতো না। আর ও আসলে খুব সহজে কোনো সহজ বিষয়ও বুঝতে পারে না। এরকম একটা বিষয়, যেমন ধরেন একটা মানুষ ছোট জন্মায়, ও সেটা নিতে পারতো না। মানুষ কেন ছোট হবে, ও আমার মতো থাকবে। এই বিষয়গুলা আমার খুব বেশি মানে মাঝে মধ্যে হাসতাম যে ও কেন এগুলা নিতে পারে না। আবার চিন্তা করতাম খুব ইন্টারেস্টিং মনে হতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে যেটা বুঝতে পারলাম, ওরে যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে আসলে ওর ব্রেনটাই থেমে গেছে, ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করানো। আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা। ওর আপনার হলো কানের পর্দা ফেটে গেছে। ওই বাড়িতে ওর বেশ কিছু সমস্যা হয়েছে। ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরে ওরে প্রায় 7 বছরের মতো আমি ট্রিটমেন্টে রাখছি। আচ্ছা। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করাই বললো আপনি যদি ওরে ধৈর্য ধরে চিকিৎসা করাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে ওর চিকিৎসা করতে। আপনি নিজের খরচে, পকেট থেকে নিজের পয়সা দিয়ে, রাইট? হুম। অনেক সময় শুধু আমার না, ওর পয়সা দিয়েও হয়েছে। মানে ও যার ওর কাছে গচ্ছিত ছিল সেটা দিয়ে? গচ্ছিত ছিল না আসলে ভাইয়া, ও যেখানে বড় হয়েছে সেখানে তো ও ওর পছন্দ মতো পড়তে পারতো না, কোনো জামা কাপড় পরতে পারতো না, কিছু না। ও যখন চাকরি করতে শুরু করে তখন থেকে আস্তে আস্তে করে আসে না, ও নিজের খরচ নিজের মতো করে টুকটাক একটু করতে পারতো। আর আমি যেটা করছি যে ওকে আরো কিছু ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছি। আর সেই চেষ্টাটা শুরু হয়েছিল ওর প্রথম থেকেই। 3-4 মাস যখন ও আমাদের এখানে ছিল, তারপর থেকে ওর সাথে যখন আমি মিশতে শুরু করি, প্রায় মনে হয় ওই 1 বছরের ভিতরেই কিন্তু ও খুব কান্নাকাটি করতো, কেউ ওর সাথে মিশতো না দেখে। ওরে ওইসব মানে বাজে বাজে কথা বলতো। তো ওরে আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তোমার তো মার দরকার তাই না, আমি তোমার মা হব। আমি নিজ থেকেই বলছি যে আমি তোমার মা হব, তোমার কোনো সমস্যা আছে? আরেকটা হাস্যকর বিষয় হলো তখন আমি আনমেরিড। ওকে ওকে, দ্যাটস ফাইন। তো আমি আমার মাকে বললাম যে মা, আমি যদি একটা কাজ করি আমারে মাফ করা যাবে? তো বললো যে আমি জানি, আমার জানা মতে আমার মেয়ে খারাপ কোনো কিছু করবো না। ওই কথাটা শোনার পর আছে না, আমি ওরে নিয়ে বাড়ি গেলাম, মার কাছে গেলাম, ওরে নিয়ে গেলাম। মারে আমি নিয়ে গিয়ে বললাম যে মা, আমি ওর মা হতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার কাছে আমি যা পাই তার ভাগ ওরে দিতে হবে। আমার মা বলল যে ঠিক আছে, তুই যদি ওর মা হইতে চাস আর ও যদি তোর মার সম্মান দেয় আমার কোনো সমস্যা নাই। তুই যদি ওরে আমার মেয়ে বানায়ও নিয়ে আসতি তাও আমার কোনো সমস্যা নেই। কত সালের দিকে এটা মনে আছে? 2004? হ্যাঁ 2004, মানে ওর সাথে আমার যে বছর প্রথম পরিচয় হয় সেই বছরই। ওকে। পরে তখন ওরে আমি শুরু করি পৃথিবীর একটা গণ্ডি থেকে বের করার। আর কেউ ছিল না আপনার বড় ভাই বা? হ্যাঁ, আমার এক বড় ভাই আছে, একটা ছোট ভাই আছে, আমি মেজো। ওরা কিভাবে নিল বিষয়টাকে? বড় ভাই সাথে সাথে কিছুই বলে নাই, আর ছোট ভাই কিছু বলে না, কারণ আমার মা আর আমার ছোট ভাই জানে যে আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু আমি কাজ করি, মানুষের উপকার ছাড়া অপকার করি না, সেই জন্য কখনো খারাপ কোনো কিছু হবে আমার দ্বারা এটা সম্ভব না। ওকে। ওরে মোটামুটি আমাদের বাড়িতে সবাই আস্তে আস্তে মানে ওরে দেখলে সবাই আদর করে। আপনি কি তখন ওই প্রতিষ্ঠানেও কাজ করতো? মাঝে মাঝে ওকে আপনার বাসায় নিয়ে আসতেন? হ্যাঁ। আচ্ছা। ও তখন চাকরি করতেছে ওইখানে। আর আমাদের বাড়িতে ওরে সবাই আদর করতো পুতুলের মতো। ওই যে বললাম না আপনার, ওর চুল মাটি দিয়ে লুটুপুটি খাইতো। আর ও হইলো তখন টপস পরে। আচ্ছা। আর ও পয়রা পয়রা যখন হাঁটতো, বাচ্চাদের মতো তো লাফায় লাফায় হাঁটে বিদায়, আর বাচ্চারাও ওর প্রতি আকৃষ্ট হয়ে যেত। ও যদি মানে বেশ কিছুদিন না যাইতো, আমাদের বাড়িতে অনেকে জিজ্ঞেস করতো, আমার মারে এসে জিজ্ঞেস করতো, এই আপনার নাতনি আসে না, আপনার নাতিন আসতে কইন তো, অনেকদিন দেখি না। মানে ও আবার খুব সুন্দর হাসে, যে যাই বলো করে বকুক, ও কিন্তু ওই মিডিয়ামটা বুঝতে ও এখনো মিটমিট করে হাসে, ও প্রচুর হাসে। এই জন্য ওরে সবাই আদর করতো। আর আস্তে আস্তে করে আমাদের ফ্যামিলি তো ও যে আমার সবার সামনে মা ডাকতো, আমার মধ্যেও কোন রকমের যে আমার মেয়ে না ও, এটা না, আমার মনে হয় আসলে ও আমার মেয়ে। ও তো মা ডাকা শুরু করলো? হ্যাঁ। আর ওদিন থেকে আমি ওরে ঠিক মেয়ের মতো ট্রিট করতে। ফার্স্ট কবে মা ডাকলো আপনার মধ্যে? নিশ্চয়ই এটা মনে আছে। আসলে তারিখটা মনে নাই, তবে সেটা 2004 সাল। আমার সেই সাল আমি জীবনে কোনোদিন ভুলবো না, কারণ আল্লাহ আছে না, ওকে কার নারী ধইরা পাঠাইছে তাকে আমি চিনি না, কিন্তু ওরে আমি যে মেয়ে হিসেবে পাইছি ফার্স্ট, আমি সত্যি মার মেয়ের সম্পর্কটা ভেরি ইন্টারেস্টিং। এখানে একটু মজা করি, মানে মজা ঠিক বলবো কিনা জানি না। সবিতার বয়স হচ্ছে 35 বছর এবং আপনার কত এখন? যদি আপনি কোনো মাইন্ড না করেন, কিছু যদি মনে না। না মাইন্ড করবো কেন, আমি যতদূর জানি ওর বার্থ সার্টিফিকেট আছে 1980, আর আমার অরিজিনালি আপনার 1987 নভেম্বর। লালনের একটা গান আছে, আপনারা শুনেছেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আপনারা যদি শোনেন তাহলে দেখবেন যে মায়ের পেটে ঝিয়ের জন্ম না কি রকম একটা ব্যাপার স্যাপার আছে না, ওখানে একজনের মায়ের চেয়ে যার
জন্ম হয়েছে তার নাকি বয়স বেশি। তো আমাদের ব্যক্তি জীবনে যে বলি না জীবন নাটকের চেয়েও নাটকীয়, আমাদের জীবন আসলে এত বেশি নাটকীয়, কোনো কিছু এখানে অসম্ভব নয়। এখানে মেয়ের চেয়ে মায়ের বয়স কম। রত্না যখন মা হয়েছে তখন আসলে তার বিয়ে হয়নি, কিন্তু আমরা খুব প্রাউডলি এটা বলতে পারি। যদি সেটা আমাদের সমাজের বিবেকের জায়গাটা থেকে ফোকাস করি তাহলে এটা একটা খুবই 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 সম্মানের কাজ। এই মা অনেক সম্মানের এবং এই মা আসলেই অনেক অনেক বেশি প্রশংসার। মায়ের বয়স হচ্ছে তাহলে 87 যদি হয়ে থাকে এবং ওর যদি 80 হয়ে থাকে, আপনি 7 বছরের ছোট ওর কাছ থেকে। জি, আমার ফ্যামিলিতে ওকে সত্যি সত্যি আমার মেয়ে হিসেবে সবাই গ্রহণ করলো। আমার বড় ভাই প্রথম তেমন একটা কথা টথা বলতো না, আস্তে 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 ও যখন যাওয়া আসা শুরু করলো, মামা ডাকে মামি ডাকে। আমার ভাই বিয়ে করার পর, যদিও ওর যাওয়ার অনেক পরে আমার ভাই বিয়ে করছে, ওদেরকে আবার হইলো ওরা অনেক ছোট ছোট, তারপরে ও কিন্তু ভাইয়া বলে। ওকে, ওরে আপু বলে ঠিকই, কিন্তু ও আবার আনন্দ ভাইয়া বলে, আবার আমার ছোট্ট ভাই স্ট্যান্ডারে আলিফ ভাইয়া বলে। ও যে ভাইয়া ভাইয়া করে না, ওরাও আবার ওর জন্য পাগল। আচ্ছা, মানে সবার সাথে মিশে গেল, সবার সাথে মিশে গেল। এর আগে তো আপনি কখনো ফ্যামিলিতে মিশেন নাই, পরিবারের সঙ্গে আপনি তো, আপনার কোনো আইডিয়া ছিল না। তো যাওয়ার পরে আপনার কেমন লাগছিল ওখানে? একটা পরিবার পেলেন, মা পেলেন, হ্যাঁ, সবাই এত এত মানুষ, সবাই আপনাকে আদর করছে, আপনার ভিতরে কেমন লাগছিল? আমার ভিতরে আসলে কি আমার অনেক ভালো লাগছিল, কারণ আমি ওদের সাথে কথা বলতে পারতেছি, ওরা আমার সাথে কথা বলে, মানে আর আনন্দ, মানে ফ্যামিলি জিনিসটা কি এটা বুঝতে পারলাম। তখন তো বুঝতে পারতাম না। এর আগ পর্যন্ত ফ্যামিলিতে কখনোই থাকা হয়নি? না না, কখনো না, ফ্যামিলিও কখনো দেখেনি। আর সর্বপ্রথম যেটা হইতো, ওর খুব ইচ্ছে হইতো আমার সাথে কেউ কথা বলতে। আমি শুধু ওর, অন্য কারো না। আমি আমার মার সাথে ঘুমাইতে পারবো না, শুধু ওর সাথে ঘুমাইতে হবে। এই জিনিসগুলো মানে যেটা একেবারে ছোট বাচ্চাদের থাকে, হ্যাঁ হ্যাঁ, এইটা ওর ওই বয়সে গিয়ে হলো? হ্যাঁ, ওই বয়সে ছিল। ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমি যদি বাড়ি যাইতাম, দেখা গেছে ও আমি একসাথে গেছি বাড়িতে, মার এক পাশে আমি ঘুমাইছি, অন্য পাশে ও ঘুমাইতাম না, ও এটা মানবে না। আমার মার সাথে আমি ঘুমাইতে পারবো না, ও আমার সাথে ঘুমাবে, আমি ওর সাথে ঘুমাইতে হবে আমাকে। আচ্ছা, না কিন্তু এই জায়গাটাই আমি আবারও ফিরবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন চলে এসছে, সেটা হচ্ছে সবিতা নাম, যেটা সাধারণত আমাদের একটা কোশ্চেন চলেই আসে যে ও আসলে মুসলিম ছিল নাকি অন্য ধর্মের ছিল। আর একইভাবে নিশ্চয়ই আপনার পরিবারে যখন আপনি নিয়ে যাচ্ছেন এই নামটা দিয়ে ওকে যখন পরিচয় করিয়ে দিচ্ছেন, তাদের মনে তো একটা কোশ্চেন আসতে পারে, তো সেটাকে আপনি ফেস করলেন কিভাবে? সেটাকে আসলে ফেস করার ওর কাছ থেকেই আমি শোনা যে ও যখন ছোট ছিল তখন ও আলাদা ওরে দিয়ে পূজা টুজা দেওয়াইতো, তো ও সেইগুলা দিত না। বিশেষ করে আমাদের ঈদে অনেক আনন্দ হয়, গরু কুরবানি কিন্তু গরু দেয়, কুরবানির মাংস সবাই খায়, ও খাইতে পারতো না। এটা দিত না আপনাকে খেতে? রাইট, দিত না, হিন্দুদের আলাদা রাখতো। ওকে, ও দিত না, ওদের সন্ধ্যার সময় ধূপ টুপ দেওয়াইতো, মানে ওদের হিন্দুদের কালচার। আপনি এগুলো কোশ্চেন করতেন যে এগুলো আপনাকে দিয়ে কেন করানো হয়? বা না, ও কোশ্চেন করতো না, ও তো আসলে তেমন কথা বলতো না, কারণ ও মার দিবে সেই ভয়তে তেমন প্রশ্ন করতো না। ওকে, ওর এগুলা ভালো লাগতো না, ও কাঁদতো দাঁড়ায় দাঁড়ায় নাকি দূর থেকে দেখতো। তারপর আস্তে আস্তে করে আসে না, ও মুসলিমদের সাথে মিশতে শুরু করলো। একটা সময় ও একাই ডিভাইডেড হয়ে গেল। ও এখন ইনশাআল্লাহ কুরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো নামটা ওর যে দিয়ে গেছিল, সে সাথে একটা চিরকুট দিয়ে গেছিল, সে হিন্দু ঘরে জন্মাইছে বা তার নামটা রেখে দিছে। আসলে যারা তারে ফেলে দিছে ডাস্টবিনে দেওয়ার সময় একটা তাবিজ ধরাই দিছে যে এই বাচ্চাটা জন্মগত হিন্দু, এই বাচ্চাটার নাম এইটুকু লিখে দিছে, এইটুকু সহ ওকে ফেলছিল। হোয়াট আ মেসেজ, হোয়াট আ মেসেজ। মানে আমি বলি, আমি পড়াশোনা করেছি একাডেমিক্যালি অনেক দিন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পড়াশোনা করে আসছি, কিন্তু এই জীবনের গল্পগুলো কখনো কখনো আমাকে এমন কিছু শিখিয়েছে যেটা বড় বড় মোটা মোটা বই আমাকে কখনো শেখাতে পারবে না। যেই লোকটি ওকে ফেলে দিয়ে গেছে, যে শব্দটা রত্না ওর মা ব্যবহার করেছে, আমি সেটাই ব্যবহার করছি। অফকোর্স এটা ফেলে দেওয়া, হিউম্যান ডাস্টবিনে ফেলে দেওয়া। এবং এই ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে দেখুন, চিন্তা করুন, ধর্ম আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে। কিছুই লিখে যায়নি, বাবাকে মাকে কিছুই লিখে যায়নি, শুধু লিখে গিয়েছে যে ও হিন্দু। এতটুকু না লিখে গেলে পরপারে গিয়ে হয়তো বা ধরা পড়তে হতে পারে, কারণ ও যদি মুসলমান হয়ে যায় বা অন্য যদি অন্য ধর্মে চলে যায়, সেটা নিশ্চয়ই তার জন্য একটা পাপের কাজ হবে। চিন্তা করে দেখুন, যাকে তুমি ফেলে দিয়ে যাচ্ছ সেটা কত বড় পাপ হতে পারে, যাকে তুমি একটা অনিশ্চিত জীবনের দিকে যাচ্ছ সেটা কত বড় পাপ হয়ে যেতে পারে। সেটার কথা সে চিন্তা করেনি, চিন্তা করেছে যদি যেভাবেই হোক না কেন ওর হিন্দু পরিচয়টা যেন টিকে থাকে। আমি হিন্দু বলে বলছি না, আমি যেভাবেই হোক না কেন ওর ধর্ম পরিচয়টা যেন টিকে থাকে। কি আশ্চর্য মানে মানসিকতা আমাদের, নাথিং টু সে। ওকে, তো আপনি যেটা দেখলেন, ও যেটা বলেছে আপনাকে ক্রোনোলজিক্যালি স্টেপ বাই স্টেপ ও নিজে থেকেই পরিবর্তিত হয়ে, ডাইভার্ট হয়ে ওর কাছে যেটা ভালো লেগেছে সেই জায়গায় চলে এসছে। এবং নিজে থেকেই ও কি নামাজ কালাম এগুলো পড়তো নাকি আপনার কাছে আসার পরে আপনি ধীরে ধীরে ওকে শিখালেন? ও আমি যখন ওকে পাই তখন ও কোরআন শরীফ পড়তে পারি।
আচ্ছা, তোমার কাছেই আমি যাই, সরি তোমাকে তুমি করে বললাম, বোন হিসেবে বলি। সেটা হচ্ছে যে এই যে তুমি যখন অন্যান্য জিনিসগুলো যেগুলো করাতো তোমাকে, তোমার ভালো লাগতো না, তো তোমার ধীরে ধীরে মুসলিম কালচারগুলো কিছুটা ভালো লাগলো এবং তুমি নিজে নিজেই এখানে মিশে যেতে শুরু করলা। এটা কি তুমি নিজে ইচ্ছাই করেছো নাকি কেউ তোমাকে? না, আমি নিজে ইচ্ছা এভাবে করেছি, দেখে দেখে করেছি। যেহেতু আমার বান্ধবীরা করে সেটা আমিও দেখে দেখে। তো তোমাকে বাধা দিত না কেউ? যে না, বাধা দিত না? তোমার সিস্টার যারা আছে ওখানে, তোমার শিক্ষক যারা আছে, তারা কিছু বলতো না? দিত, তারপর আমি জোর করে বলতাম যে আমার এটা ভালো লাগে, আমি এটা করবো। তো তুমি কোরআন শরীফ শিখেছো কার কাছ থেকে? ওখানে এক হুজুরের কাছ থেকে। উনি জানতো যে তোমার পরিচয় বা জন্মগতভাবে তুমি হিন্দু? জানতো। তারপরে কি তোমাকে ফর্মালি যেটা মুসলিম করা বা যেভাবে তোমাকে ধর্ম শিক্ষা দেওয়া, এভাবেই তিনি শিক্ষা দিয়েছেন? তারপরে তুমি নিজে নিজে নামাজ পড়া শুরু করো? হ্যাঁ, নিজে নিজে। এবং এটা করতেই তোমার ভালো লাগতো? জি, এটাই করতে ভালো লাগতো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বলেন আপনি তারপর। আসলে ও যে একা একা মুসলিম হয়েছে সেই জন্য তো প্রাউড ফিল অবশ্যই আমাদের আছে। আজকের একটা গল্প বলি। আসার সময় রাস্তায় কিন্তু ও কোরআন শিখা, মানে আরবি হরফগুলা পড়ার জন্য আলাদা আলাদা এখন অনেক এই বের হয়েছে, সেই রকম একটা বইও কিনবে এই গাড়িতে। আমি বলছি আমি তোমাকে বই মেলায় নিয়ে যাবো। আচ্ছা। তো ও যে নিজ থেকে মুসলিমে আসছে সেটা অবিশ্বাসের কিছুই না। আর এটা আসলেই আমাদের সবিতা, আমি মনে করি যে আল্লাহর নিয়ামত। নিশ্চয়ই। ওর নামটা আপনারা পরিবর্তন করেনি পরবর্তীতে? না, এই নামটা আমি কেন পরিবর্তন করি না, আমি করতে চাইছিলাম একবার, আবার চিন্তা করলাম যে ও তো জন্মগতভাবে কিছুই পায় নাই শুধু এই নামটা ছাড়া। তবে আমি, কেউ যদি জিজ্ঞেস করার নাম কি, আমি বলি ছবি। ছবি মানে আপনি নিজের ভাবে ডাকতে পছন্দ করেন? হ্যাঁ, আমি তো এমনি ছবি, মানে কিছু হইলে ছবি ছবি করে এই ডাকি, আমি সবিতা ডাকি খুব কম। ঠিক আছে, শুনি গল্পটা। আসলে যতটা বেশি মানে কষ্টের ভেবেছিলাম ঠিক আনন্দের মনে হচ্ছে আমার কাছে এখন রাইট নাও। ফিরি আবারও, আপনি দেখলেন যেটা যে ও আপনার পরিবারের সঙ্গে সমস্তভাবে মিশে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই ও নিজেই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। তারপরে পরিবারের সঙ্গে মিশে যাওয়া এবং স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাওয়া। এটা যখন আমাদের বাড়িতে সবাই জানলো তখন ওরে শুরু থেকে প্রথম দিনে এটা সব বলে দিছি। ওকে খুব আদর করে এখনো পর্যন্ত। আর এই জন্যে শুধু না যে ও মুসলিম হয়েছে তা না, ও একটা মানুষ। আমরা সর্বোপরি আমাদের ফ্যামিলির সবাই চেষ্টা করছি ওরে কিভাবে স্বাভাবিক ফ্যামিলি মানে পরিস্থিতিতে নিয়ে আসা যায়। আমরা সবাই চেষ্টা করছি ওরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ও কেন একটা ছোট বাচ্চা দেখতে কাঁদে, এটা অবশ্যই একটা ভাবার বিষয়। ও কেন 8-10টা বাচ্চার মতো না, আমাদের মতো না, এটা ভাবাই তো। একটা সময় ওর জীবনে যে ট্র্যাজেডিটা আসে, আমরা তো ওকে সব ভাবে একটা ফ্যামিলি হয়ে গেলাম। তো আমরা ফ্যামিলি হয়ে গেলে এখন তো ওর নিজের লাইফটা ওর মতো করে ও করবে। তো ওর স্বপ্নগুলা ও যা যা বলতো সেগুলো মেমোরিতে রেখে দিতাম, বা আমি আগে ডায়েরিতে লিখতাম, সেগুলো লিখে রাখতাম যে ওর ইচ্ছে এইটা ওইটা ওইটা ও বলতো। মানে যখন ফার্স্ট ওর সাথে পরিচয় হয় আর কি, তখন ওর ইচ্ছে ছিল, আমি যদি জিজ্ঞেস করতাম সবিতা তুমি যদি তোমার কি পড়াশোনা করতে ইচ্ছে করে, বলতো যে আমার না অনেক পড়াশোনা করতে ইচ্ছে করে কিন্তু আমি তো পড়তে পারি না, ওর মনে থাকে না, বা অনেক বিষয় ওর মানে এটা নেয় না মেমোরি, বুঝতে পারে না। না, আপনি অনেক চেষ্টা করে দেখবেন খুব সহজ একটা বিষয় ওরে বুঝাইতে পারতেছেন না। অনেকে চেষ্টা করে পারে না, আর ওরে আমি এমন ভাবে বুঝি এখন আমি পারি। এখন আপনি এত বছর থাকার পরে আপনি রিড করতে পারেন ওকে? হ্যাঁ, সেটা স্বাভাবিক। সেটা এখন আমি ওরে খুব সহজে বুঝাইতে পারি। ও হইলো বলতো যে ও ভালো কাপড় চোপড় পরতে পারে নাই, ও যদি চাকরি করতে পারে অনেক টাকা আর্ন করবে, ও অনেক দামি দামি জামা কাপড় কিনবে পরবে, তারপরে ওর পছন্দ মতো ঘুরবে পরবে, কিন্তু কার সাথে ঘুরবে? ও তো আসলে বলতে গেলে কবুতরের খোপের মধ্যে বড় হয়েছে। আমি ওর কাছ থেকে শুনে শুনে সেগুলো ওকে তখন কিছুই বলতাম না। আল্লাহ যদি আমাকে কখনো সেই সুযোগ করে দেয়, আমি অবশ্যই ওর স্বপ্ন, ওর দেখা স্বপ্ন আমি আমার হাত দিয়ে পূরণ করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, সেই জন্য আমি কিচ্ছু বলতাম না, ওর কাছ থেকে ওর সব কথা শুনে রাখতাম। আচ্ছা। ওর একটা বিশেষ শখ ছিল, সেটা হলো স্বর্ণ কি জিনিস ও কখনো স্পর্শ করে দেখে নাই। ভালো জামা কাপড়ই না শুধু। তো ওইখানে চাকরি করে সম্ভবত 1500 টাকা 2000 টাকা স্যালারি ছিল তখন, না? হ্যাঁ। তো 1500 বা 2000 টাকা স্যালারি ছিল, ওই হাতে বুননে বাংলাদেশ। 2000 টাকা স্যালারি ছিল, সেখান থেকে আবার খাওয়ার খরচটা যাইতো, মানে খাওয়ার খরচ বা থাকার জন্য টাকা দিতে হইতো না। তো খাইতে গেলে তো 2000 টাকা 1500 টাকা লাগে একটা মানুষের, তারপরে আদার্স কিছু খরচ আছে, আর মেয়ে মানুষের একটু এক্সট্রা খরচ আছে। আর আরেকটা বিষয় হলো ওরা হাইজিন মেনটেন করতে পারে না, অনেকভাবে হাইজিন মেনটেনের জন্য অনেকটা খরচ হয়। তো সব মিলায় দেখা যায় তো ওর তেমন কিছু কিন্তু থাকতো না। আর আমাদের মামের মধ্যে একটা কমন বিষয় ছিল কি, আমি যে জামা কাপড় কিনতাম একই রকমের 2টা জামা বানাইতাম, আপনার জন্য ওর জন্য একই। হ্যাঁ, একই রকমের। আর আমাদের স্ট্রাকচারটা শুধু ও হইলো খাটো, আমি লম্বা, বডি স্ট্রাকচার সেম। ওকে। তো
এই বিষয়গুলা মানে অনেকেই মানে হাসাহাসিও করতো, অফিসের ভিতর অনেকেই করতো। আর ও অফিসে সবার সামনে ও আমার মা বললে মানে এটা বস থেকে শুরু করে সবাই খুব চিল্লাচিল্লি করতো আমার উপর। ডাইরেক্ট বসের হাজবেন্ড বলতো যে সবিতা কেন তোমাকে মা বলবে, এটা বলতো আপনাকে? হ্যাঁ, সবিতা কেন তোমাকে মা বলবে, ওকে তুমি মা বলো সেটা মানা সম্ভব, ও তোমাকে মা বলবে কেন, আমি ওকে রাখবো না। তো আমি বলতাম দুষ্টামি করেন আমার সাথে, দুষ্টামি করেন না, ও আমাকে মা বলবে সমস্যা নাই, আমার যদি সমস্যা না হয় আপনার হবে কেন। তো আমি সেটা দুষ্টামি স্বরূপ নিতাম। আপনি বুঝতেন বিষয়টা সিরিয়াস, হ্যাঁ। কিন্তু দুষ্টুমি করে হালকা করতে চেষ্টা হ্যাঁ, করতেন। দুষ্টামি স্বরূপ নিতাম। কেন, আমি যদি সেটারে সিরিয়াসলি নেই আমার ওর প্রতি একটা মানে মনক্ষুণ্ণতা অবস্থায় চলে আসবো এক সময়। তা আমি চাইছিলাম না যে আমি আমার মধ্যে আছে না ওর জন্য আবার ডিফারেন্স কিছু তৈরি হোক। ওরে আমি যেই জায়গায় রাখছি ও সেই জায়গায় থাকুক, ওরে আমি পরিচয় দিব যেহেতু সারা বিশ্বের কাছে ওরে আমি আমার মেয়ে হিসেবে পরিচিত করব। শুধু ওর নামটা রাখছি ওর জন্ম পরিচয় হিসেবে, ওর পাওয়া, যে জন্ম দিছে সে যেন কোনো একদিন আছে না এই নামটা শুনলে আটকে উঠে, যদি আজকে সে বেঁচে থেকে থাকে আর যদি এই অনুষ্ঠান শুনে তাইলে অবশ্যই আছে না আমি মনে করব সে পস্তাবে, ওনাদেরই তো রেখে দেওয়া নাম। ট্রু। হ্যাঁ, তো তারপর কি হতো অফিসে? অফিসে অনেক সময় খুব হাস্যকর ব্যাপারও হইতো। মানে দেখা গেছে আমাকে কিছু হইলেই বলতো এই সবিতার মা, মানে এরকম একটা ডাকও দিত অনেকে। তা আমি এটাকে অনেক সময় উড়াই দিতাম, অনেক সময় খারাপও লাগতো। টিটকারি করে বলছে? হ্যাঁ হ্যাঁ, টিটকারি করতো। আর তখন আরো বেশ কিছু প্রবলেম শুরু হয়। ওকে নিয়ে শুরু হয় কি, ও সবার সামনে আমাকে মা বলে, আর এটা সবাই মিলে একটু কানা খোসা খুচুর ফুচুর। তো এটা বসের হাজবেন্ড বলতেছে যে না, দুইজনের একজন থাকো, সবিতা তোমাকে কোনো মতেই মা বলুক, মা ডাকবে, এটা আমরা মেনে নেওয়া সম্ভব না। আইদার সবিতা থাকুক অথবা তুমি থাকো। তা আমি বলছি আচ্ছা আমি চলে যাবো, সমস্যা নেই, সবিতাই থাকুক। এই জবটা তো আপনার নিশ্চয়ই ব্যক্তি জীবনের জন্য অনেক প্রয়োজনীয় ছিল। হ্যাঁ, এখান থেকে ভাই আমি অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারাইছি। তারপর কি সিদ্ধান্ত নিলেন আপনি? তারপর একটা সময় আমি সেখান থেকে চলে যাই। মানে আপনাকে শুধু আসলে এটার জন্য না, সবকিছু মিলিয়ে হ্যাঁ আরো কিছু বিষয় ছিল। তো চিন্তা করলাম যে আমি যদি এখান থেকে চলে যাই অন্য কোথাও জব করতে পারবো, কিন্তু সবিতা যদি এখান থেকে যায় সে তো অন্য কোথাও জব করতে পারবে না, একা তো ডিজেবল। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মেন্টালি কিন্তু আমাদের মতো স্ট্রং না, তারপরে হলো ও সবকিছু নিতেও পারে না। আর ওইখানে ওদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো ওদের কোথাও যাইতে হয় না, বেরোইতে হয় না, একটা ফ্ল্যাটের ভিতরেই একটা রুম থেকে বের হয়ে আরেকটা রুমে গিয়ে ওরা কাজ করে। মানে এই এক ফ্ল্যাট টু আরেক ফ্ল্যাট, এটাই হচ্ছে ওদের পৃথিবী? না, একটা ফ্ল্যাটই, ওই পাশের ফ্ল্যাটে ওদের যাইতে হয় না, ফ্ল্যাটের মধ্যে এক রুম টু আরেক রুম, মানে দুইটা রুমের মধ্যে পাশের ফ্ল্যাটে ওদেরকে যাইতে হয় না, সেটা আমাদের অফিস, সেখানে আমরা বসতাম। ওদেরকে তেমন ওইখানে যাওয়ার ওদের অনুমতি ছিল না। ওইখানে হইলো ম্যানেজার থেকে শুরু করে আপনার এমডি পর্যন্ত, মানে আমরা যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বসতো। আসলে সবিতাকে আমি রেখে আমি চলেই যাই। শুধু চলে যাই না, আমি তখন হইলো বিয়ে করি। ওই সময়টাতে আপনি বিয়ে করেন? ওকে, বিয়ে করি। এটা কেউ জানতো এই সময়টাতে যে আপনি একটা বিয়ে করতে যাচ্ছেন? শুধু জানতোই না, ও সব জানতো। আমার যে বেস্ট ফ্রেন্ড ওর সাথে কথা বলতো, আমি তাকেই কিন্তু বিয়ে করছি। ফাইন। সবিতা, এই যে যেটা একটু আগে আমরা শুনছিলাম যে তুমি তো এই বিষয়টা নিতে পারতা না যে তোমার মা ওনার মার সঙ্গে ঘুমাক, তুমি চাইতে তাকে পুরো দুনিয়া থেকে আলাদা করে ফেলতে, বেশি বেশি তার কাছ থেকে সময় চাইতে। তো তখন সে বিয়ে করতে যাচ্ছে এবং একই সাথে সে তোমার যে জায়গাটা তুমি কাজ করো সেটা ছেড়ে দিয়ে সে একটা আলাদা দুনিয়াতে চলে যাচ্ছে। ওই সময়টাতে তোমার কেমন লাগছিল, মানে কি করছিলে তুমি, তোমার প্রতিক্রিয়াটা কি ছিল? ওই সময় আসলে উনি যখন চলে যায় তখন আমার খুব কান্না পাচ্ছিল আর আরো খারাপ লাগছিল ওই সময়। তো তুমি তোমার মাকে কিছু বললা না ওই সময়টাতে যে তুমি যেও না বা সামথিং লাইক দ্যাট? হ্যাঁ বলছিলাম, কিন্তু অফিস থেকে যদি তারাই দেয় কিছু করার থাকে। তো তুমি তাহলে কিভাবে যোগাযোগ রাখবে, তখন তুমি কি বললা, মাকে কিছু বললা যে আমি ভাবে যোগাযোগ রাখতে চাই বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা বলেছিলাম যে ফোন নম্বর দাও বা ছবি দাও বা অ্যাড্রেস দাও। জানতো তো তুমি নিশ্চিত দিনে ওর বাসার অ্যাড্রেসটা বা এরকম? আমি যখন প্রথম যাই তখন ওকে আমার হাতের মোবাইলটা দিয়ে যাই। ও, আপনি ওখান থেকে বেরোর সময় মোবাইলটা দিয়ে দেন ওকে? আচ্ছা, তারপর আসলে আপনি যে কথাটা উঠাইছেন এই কথাটাই আমি আর পরে আসবো। ওকে। ও কিভাবে ট্রিট করতো আমার, মানে বৈবাহিক জীবন যে কিভাবে কাটছে। আমার বিয়ের পর যখন ও আমার বাসায় যাইতো না, সবাই বলতো কি জানেন, ও আমার আগের ঘরের মেয়ে। এটা সবাই বলতো? আমি আসলে বিয়ের পর 1 বছর নরসিংদীতে ছিলাম, আর তারপর থেকে আমি আপনার টঙ্গীতে থাকি। ওকে। ভাড়ায়। তো টঙ্গী এলাকায় তো আমাকে কেউ চিনে না। আছে আমাদের এলাকার কয়েকজন লোক আছে, আমার ফ্রেন্ড আছে যারা আমাকে আনছে। তো আশেপাশের লোকজন ওরে দেখলে বলতো যে ও আমার আগের ঘরের মেয়ে। আবার অনেকেই বলতো যে ওরা আমার বয়স সেম মনে হয়।
এখন আমি অনেক ফ্যাট, তখন ফ্যাট ছিলাম না বিদায় হয়তো বা বোঝা যাইতো যে আমি ওর মা না, এরকম একটা বিষয়। ওকে। তো ফার্স্ট টাইম ও কি করতো, ও যদি বাসায় যাইতো না, ওর বাবা আমার সাথে কথা বলতো না, ও কেমন যেন খিটির পিটির করতো। মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, ও আপনার হলো খিটির পিটির করতো, মানে পছন্দ করতো না, মানে ইজি হতে পারছে না। আমি তো আমার ওই ফ্রেন্ডকে বিয়ে করছি কেন জানেন, এখানেও আমার একটা স্বার্থ আছে, সেটা হলো সে মেনে নিছিল ওকে। ও বলেছিল, আপনি বিয়ের আগে বলেছিলেন যাতে ও মেনে নিতে পারে। আসলে তাকে তো বিয়ে করার ইচ্ছে ছিল না, আমি আরেকজনের সাথে প্রেম করতাম, তাও ওকে বিয়ে করছি শুধু হইলো যখন বলছে যে হ্যাঁ আমার এই মেয়ের বাবা সে হবে, ওর জন্যে। হাসতে হাসতে বলে যাচ্ছে এই ভদ্র মহিলা কিন্তু জীবনে কত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে এই অনাথ শিশুটির জন্য। আমরা আসলে সাধারণ মানুষের জীবনের গল্প এখানে তুলে ধরি, বাট আমার আজকে বলতে ইচ্ছে করছে যে এই সাধারণ মানুষরাই আসলে অসাধারণ মানুষ এই সোসাইটিতে। দে আর রিয়েলি হিরোজ, যাদেরকে সোসাইটি হয়তো কোনোভাবেই রিমার্ক করে না। হিস্ট্রির বুক এত ছোট, ইতিহাসের বুক এত এত ছোট যে এই সব মহান মানুষদের জায়গা তারা দিতে পারে না। গল্পটা এই জায়গাতেই একটু বিরতি নেই আমরা এর পরে কি ঘটেছে আমরা জানি না। তবে সবসময় একটা কথা বলি যে জীবন যেহেতু নাটকের চেয়েও নাটকীয়, সুতরাং কোনো বিরতিতে আসলে অনুমান করার কোনো সুযোগ নেই এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে। ছোট্ট একটা বিরতি, 5 মিনিটের। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। এখানে যার জীবনের গল্প তিনি হচ্ছে সবিতা, এবং যে তার জীবনের গল্প বলছে সে হচ্ছে সবিতার মা রত্না। কিন্তু এই মুহূর্ত থেকে যারা শোনা শুরু করলেন এবিসি রেডিও, তারা অনেকটাই কনফিউজ হয়ে যাবেন, তারা শুনবেন বাকিটুকু। আসলে এই মা মেয়ে কিন্তু গর্ভে ধরা মা মেয়ে না, আমি বলবো তার চেয়েও বড় কিছু। জানি না আসলে এটা বলাটা উচিত হলো কিনা, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এভাবে, কারণ মার বয়স মেয়ের চেয়ে কম, প্রায় 7 বছরের মতো। এবং এই মা, এই মেয়েটির মা হতে গিয়ে কত বড় বড় স্যাক্রিফাইস জীবনে করেছে সেটা নমুনা আমরা একটু আগে শুনছিলাম। আমরা তার কাছে আবারও ফিরে যাচ্ছি। জি বলুন, তারপর কি হলো? আপনি তার বন্ধুকে বলে নিয়েছিলেন যে লাভ করতেন একজনকে, তাকে বিয়ে করেননি, শুধু বন্ধুকে বিয়ে করেছেন এই কারণে যে বন্ধুই মেয়েটিকে মেনে নিতে পারবে মেয়ে হিসেবে। এবং তারপরে যখন সে বাবা বলে তাকে সম্বোধন করতো তো নাকি বাবা বলতো? তুমি তাকে বাবা বলতে? জি বাবা বলতাম। বাবা বলতে। তো তোমার চেয়ে বয়সে ছোট ছিল নাকি বাবা? নিশ্চয়ই ছোট ছিল। 2 বছরের ছোট। 2 বছরের ছোট ছিল। তো বাবা এটা মানে ও নিতে পারতো না, আর বাবাটাও বোধহয় খুব একটা নিতে পারতো না। না, ও আসলে অনেক অনেস্ট। আচ্ছা, ওকে। তো কি হলো, মানে ব্যাপারটা কি দাঁড়ালো ইনিশিয়াল স্টেজে? আপনি যেটা বলতে চাচ্ছেন, আগে থেকেই জানে, ও যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার A to Z সব জানে। যেমন ওর ফ্যামিলিগত সব আমি জানি, ও আমার ফ্যামিলিগত সবকিছু জানে। আমার কন্ডিশন ছিল যে আমি যাকেই বিয়ে করব, যদি সবিতাকে মেনে না নেয় তাহলে প্রয়োজন আমি কোনোদিন বিয়ে করবো না। আচ্ছা। তো আমাকে বললো যে সমস্যা নাই, আমি তোর এই মেয়ের বাবা হইতে রাজি আছি। আমার ঠিক আছে, তাহলে আমি তোর সাথে প্রেম করবো। যা, একটা কিছু পাইতে হলে আরেক কিছু হারাইতে হয়। কেন জানি হয়, আসলে হয়, প্রকৃতির নিয়মটাই এরকম। কথাই বলে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। হ্যাঁ, একটা সাইড ব্যালেন্স হয়, তার একটা সাইড ইমব্যালেন্স। এখন আমি হয়তো বা আমার জীবনের সুখটা যদি আমি কুড়াইতে যাই, তাহলে হয়তো বা ওর অনেকটা কষ্ট হবে। সেই কারণেই আপনি বন্ধুকে বেছে নিলেন। হ্যাঁ, বন্ধুকে বেছে নিলাম। এখনো শত্রু হোক স্বামী হোক, খুব ফ্রিলি ফ্রেন্ডলি আমরা আছি। বিয়ে করার পর ফার্স্ট ও যখন আমার বাসায় যায়, তখন থেকে তো শুরু হয় মানুষের কান্না ঘোষা। অনেক সময় কান্নাকাটিও করছি, হয়তো বা খুব খারাপ কিছু বলছে সেই জন্য। আমার আগের ঘরের মেয়ে, তারপরে ওর বাবা আছে কিনা, ওর কোনো জন্ম পরিচয় আছে কিনা, মানে অনেক কথা বলতো। আমার আগের ঘরের মেয়ে না, আমার হাজবেন্ডের আগের ঘরের মেয়ে। তো আমি আবার অনেকের উত্তর দিয়ে বলতাম কি, আপনার কারে দরকার? আমরা যে বাবা মা দুইজন প্রেজেন্ট আছি তাদের দরকার? কই দেখে তো মনে হয় না এটা কার মেয়ে। মানে এরকম অনেক কিছু বলতো। মানে বলতে বলতে এক সময় মানুষের গালে ব্যথা হয় না, তো ওই রকম হয়ে গেল। যেহেতু 11 বছর আমি একটা এলাকায় ছিলাম, সেই জন্য ওরেও মোটামুটি সবাই আদর করে। ওই এলাকার রাটিয়া থেকে শুরু করে এলাকার স্থানীয় অনেক লোকেই আছে না, ওকে নাতনি জানে। আচ্ছা। ওইখানে আমার এক ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না। তো যে কোনো ভাবে আমার এই ফ্রেন্ডের সাথে ওর হলো ফ্রেন্ডশিপ হয়। যেহেতু ও আর আমি কাছাকাছি বয়সের, ও আমার সিনিয়র, ওরা আবার সমসাময়িক বয়সের। ওকে। ওর সাথে কথা বলতে বলতে এক ধরনের ফিলিংস জন্ম নেয়, যেটা বয়সে হওয়াটাই স্বাভাবিক, তাই কি? আমি যদি গেস করি। ওকে। সেটা হইলো ঠোঁটের প্রেম। ঠোঁটের প্রেমটা কি জিনিস? উঠোনে প্রেম যেটা হয়। ও আচ্ছা, মানে কথোপকথনের প্রেম। ওকে। ওরা কন্টিনিউ কথা বলতো। ফার্স্ট টাইম জানতাম না আমি, তারপর আস্তে আস্তে আমার ওই ফ্রেন্ড আবার আমাকে সব বলে। আমি আবার ফোন দিই, ফোন দিলে নাম্বারটা ব্যস্ত থাকলে ওর নাম্বারও ব্যস্ত, ওদিকে ওর নাম্বারও ব্যস্ত। আমার একটু ডাউট হয়েছিল যে এই ভদ্রলোকটা সম্পর্কে আমি একটু জানতে চাই। উনি আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, আমার এখনো পর্যন্ত আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। তো এই বন্ধু, ওনার সঙ্গে কথা বলতে আমরা বুঝতেই পারছি। উনি কি ছিলেন, আপনার মতো ম্যারিড ছিলেন নাকি ব্যাচেলর ছিলেন? ম্যারিড থাকা অবস্থায় ওনার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, ও জানে সবকিছু, ও ফ্যামিলিগত ভাবে চিনে, আমাদের এলাকার ছেলে। ও কি জেনে শুনেই তাকে ফ্লোর দিচ্ছিল, মানে কথা বলছিল? ফাইন, আমি সবিতার কাছে যাচ্ছি। সবিতা, সম্পর্কটা কি ছিল আসলে প্রথম দিকে? যেই ভদ্রলোকটা, আমরা তো নাম মেনশন করছি না এখানে,
এখানে যেহেতু তোমার মার বেস্ট ফ্রেন্ড, সো ফোন দিয়ে তোমার সঙ্গে কথা বলতো এবং সে বিবাহিত ছিল। সম্পর্কটা কেমন ছিল তোমাদের একেবারে শুরুর দিকে? শুরুর দিকে আসলে সম্পর্কটা ছিল ভালোই সম্পর্ক, এমনকি বলতো, কি কথা বলতো? বলতে কেমন আছো, ভালো আছো। আমি বলতাম কি করেন, কাজ করি। তারপর আমি বলতাম যে মার সাথে কথা হয়, হ্যাঁ প্রতিদিন তো কথাই হয়। তখন তুমি কোথায় থাকতে? আমি শিশুপল্লীতেই থাকতাম। তখন শিশুপল্লীতে আবার চলে গিয়েছো এইখান থেকে কাজ শেষ করার পরে? তো ওই সময়টাতে তোমার সঙ্গে এমনিতে নর্মালি কথাবার্তা হতো? নর্মাল কথাবার্তা, কিন্তু ওনার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগতো? হ্যাঁ ভালো লাগতো এটাই। আচ্ছা, তো তুমি কি বুঝতে যে এই ভালো লাগাটা অন্যদিকে চলে যাচ্ছে বা ভালো লাগাটা এটা তুমি বুঝতে না? ঠিক আছে, আপনার কাছ থেকে শুনি, আপনি আমাকে পুরো ঘটনাটা বলেন। আচ্ছা ভাইয়া, ও শিশুপল্লীতে যাওয়ার পর তো ঘটনাটা, শিশুপল্লীতে যাওয়া নিয়ে ওর কিছু আছে, যেমন ওর ভিতরে একটা ভয় ছিল। আমি আসলে মায়ার নামটাই এখানে গর্বের সাথে উচ্চারণ করব। মায়া মেয়েটা ওদের বয়সী বা ওদের সিনিয়র। জি। তো মায়া আন্টি ওরে ফোন দিয়া বললো যে শিশুপল্লীর ভিতরের একটা মেয়ে খুঁজতেছে যে হইলো এম্ব্রয়ডারি জানে। তো ও জানে, ও এম্ব্রয়ডারি জানে, মানে আমাদের সবিতা এম্ব্রয়ডারি জানে। ওকে। পরে সবিতার নাম্বারটা সে কালেক্ট করে ফোন দিলে সবিতা আমাকে জানাইলো। তো তখন সবিতা হাতে বোনানোর কাজে ঢাকার বাইরে, সেটা হলো ও ছিল টেকনাফে ছিল। তখন ও আমাকে ওইখান থেকে বললো যে মা, আমাকে মায়া ফোন দিচ্ছে, এরকম এরকম বলছে, আমি ওইখানে যাব না। আমি বললাম কেন যাবা না, অবশ্যই সেখানে তোমার যাওয়া উচিত। ও বললো না, ওইখানে গেলে আমাকে আবারও মারবে, ওরা আটকায় রাখবে, আমি ওইখানে যাব না। তার মানে ওর সাথে এই ঘটনাগুলো ঘটছিল। তো আমি বললাম যে আমি তোমাকে নিয়ে যাব, যদি ওরা কিছু বলে আমাকে নিয়ে এত তোমার কিছু বলবে না। এখান থেকে ফিরবো, তার আগে আমি একটু ব্যাকআপ দিতে চাই এই জায়গাটাতে। যে প্রতিষ্ঠানের নাম আমরা বলছি, আমরা খুব শ্রদ্ধা ভরে আপনাদের নামটা নিতে চাই, শিশুপল্লী। আমি বিভিন্ন জায়গায় আপনাদের নাম শুনেছি এবং অবশ্যই আমি রেসপেক্টের চোখে দেখি এই প্রতিষ্ঠানটিকে। আমার প্রতিষ্ঠানের আদ্যপান্ত জানা নেই, কারণ আপনারা যে কাজটি করছেন, বিশেষ করে এই সব শিশু যদি আপনারা না থাকতেন বা আপনাদের মতো প্রতিষ্ঠান যদি না থাকতো, তাহলে হয়তো এদের অবস্থা আরো খারাপ হতো। কিছু ঘটনা যেটি ব্যক্তিকেন্দ্রিক, জীবন কেন্দ্রিক যখন হবে, ছোট ছোট ঘটনা যেগুলো হয়তোবা তাদের জীবনে অনেক বেশি দাগ কেটে আছে, সেটা নেগেটিভলি হোক বা পজিটিভলি হোক এখানে উঠে আসে। সেটা আসলে প্রতিষ্ঠানকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার জন্য না, সেটা ওর ব্যক্তি জীবনের গল্প। কিন্তু সার্বিকভাবে এই শিশুপল্লী বা শিশুপল্লীর মতো যেসব প্রতিষ্ঠান আছেন, তাদেরকে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে স্যালুট জানাই। আপনারা আছেন বলেই এই শিশুরা কোনো না কোনো ভাবে কোনো একটা জায়গা পায় মাথা গোজার। আমাদের একটু সামর্থ্য, একটু হাত বাড়ালেই হয়তো এরা আরো বেটার জীবন পেত। আমরা যেটা পারিনি সেটা আপনারা করার চেষ্টা করছেন। হ্যাঁ, সেটা হয়তো 100 হচ্ছে না, কিন্তু আপনারা চেষ্টাটা করছেন। এটার জন্যই আপনাদেরকে আমাদের সাধুবাদ। বলুন, আপনি যেটা বলছিলেন যে একটা সময় ফিরে গেল বা কিছু একটা। তো পরে মায়ের সাথে আমার কথা হইলো। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি আসলে ব্যাপারটা কি, আমাকে বলেন। ও তো আসতে চাচ্ছে না। পরে বললো তো এমব্রয়ডারির কাজ জানে ভালো, আমাদের এখানে ও এমব্রয়ডারির কাজ যে সবচেয়ে ভালো ছিল, আমাদের এখন এইখানে একজন ট্রেনার নিবে এমব্রয়ডারির জন্য। তো আমি চাচ্ছি সবিতা এখানে আসুক। ওকে। তো আমি বললাম তো আমিও চাই সবিতা এখানে আসুক, সবিতা এইখানকারই মেয়ে, এইখানে বড় হয়েছে। তো ওকে আমি টেকনাফ থেকে নিয়ে আসছি। যেই তারিখের কথা বললো সেই তারিখে ওটা আমি নিয়ে গেলাম। ও যদিও যাবে না, ও আমার কি হয়েছে, ও আমার পিছনে থাকতো। লজ্জা পেত বা ভয় পেত? না, ও ভয় পেত। ও ভয়ই পাইতো, বলতে গেলে ও আমার পিছনে থাকতো। তো আমি তো সবকিছু চিনি না, ফার্স্ট টাইম আমি শিশুপল্লীতে গেছি। অবশ্য প্রথম দিনে গিয়ে আমি শিশুপল্লীর ফ্যান হয়ে গেছি। যদিও শিশুপল্লীর মালিক বাঙালি না, উনি একজন ফরেনার মহিলা। তো ওনাকে আমার সেই দিনই যদি পাইতাম, ওনার পা ধরে সালাম করতাম। উনি এত এত বাচ্চা পালতেছে, একা এতগুলা মানুষের মা হইছে উনি, আর আমি একজনের মা হইছি, তাই মানুষ আমার এত কথা বলে। তাহলে বুঝুন ওনার অবস্থা। আমরা রিয়েলি স্যালুট করি আমাদের এই আজকের অনুষ্ঠান থেকে আপনাকে। ওকে। তো ওইখানে গেলাম, ওইখানে গেলে মায়ের সাথে দেখা হইলো। মায়া বলল যে এইভাবে করেন এখানে। তো মোটামুটি ওর আগ্রহ না থাকলেও আমার আগ্রহে মোটামুটি ওই জায়গায় বাধ্য হইল আর কি থাকার জন্য। হ্যাঁ, ওইখানে ইন্টারভিউ দিল। 2-3 বার যাওয়ার পরে মোটামুটি ওর চাকরি হয়ে গেল শিশুপল্লীতে। হ্যাঁ, সাধারণত শিশুপল্লীতে 18 বছরের পরে আর রাখে না। তখন ও ট্রেনার হিসেবে জয়েন করে। মানে এমব্রয়ডারি শেখাতে হবে। হ্যাঁ, এমব্রয়ডারি শিখাইতে হবে। আর প্লাস পয়েন্ট হইল ও হাতে বুনানুতে থেকে আপনার উলের নিটিংটা শিখছে। তো আদার্স আরো কিছু ও জানে, 3-4 জনের কাজ একা করতে পারবে। সেই জন্য আরো মূলত হয়তো ওরে অ্যাপয়েন্ট করা। ওইখানে ওর জয়েন্ট করছে, ভালোই কাজ করতেছে। প্রথম ও খুব ভয়ে ছিল। তো তখন তো আমি যে ওরে ডাক্তার দেখাইতেছিলাম, ও ওষুধ খাইতেছে, ওষুধ চলতেছে, কিন্তু ও যেখানেই থাকুক ওর ওষুধ সেখানে পৌঁছে যাবে। মানে ওই আপনি ডাক্তার দেখানোর পরে ডাক্তার যেগুলো সাজেস্ট করেছে যে লং টার্ম ট্রিটমেন্টে যেতে হবে, ওর ওষুধ থাকতেই আমি আবার ওষুধ নিতাম না। কিন্তু আপনি এই গল্পটা কেন বলছেন? আমরা যে গল্পে ছিলাম আলটিমেটলি যে আপনারই খুব কাছের এক বন্ধু, সে বিবাহিত ছিল এবং ওর সঙ্গে একটা অন্তরঙ্গী সম্পর্কে যেতে চাচ্ছে বা এরকম কোনো কিছু, রাইট? হ্যাঁ। তো সেখানে আপনি শিশুপল্লীর ঘটনাটা কেন আনলেন? সেখানে আমি শিশুপল্লীর ঘটনাটা এই জন্য আনলাম, তখন কিন্তু ও শিশুপল্লীতে মাত্র ঢুকতেছে। আচ্ছা, মানে আমার ফ্রেন্ডের সাথে, হ্যাঁ, ওইখানে ও আমার ফ্রেন্ডের সাথে মাত্র পরিচয়, মোটামুটি কথা বলতে ভালো লাগে।
ও যখন ওইখানে চলে গেছে তখন ও একা হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার ওই ফ্রেন্ডের সাথে ও কথা বলে মোটামুটি ওর সময় কাটে, কথা বলতে বলতে একসময় একটা মানুষের প্রতি দুর্বলতার সৃষ্টি হয়, ডিপেন্ডেন্সি তৈরি হয়। হ্যাঁ, তো সেইটা ওদের মধ্যেও হয়েছে। ওরা রাতের বেলায় কথা বলতো সম্ভবত, ও তো দিনের বেলায় সুযোগ পাইতো না, আর আমার ওই ফ্রেন্ডও দিনের বেলায় সুযোগ পাইতো না। আর দিনের বেলায় সুযোগ পাইলেও ফোন দিলে ও ফোন ধরতো না। আমাকে বলতো যে ওরে ফোন দিছে, ফোন ধরে না কেন, এমনি বলতো তোমার মেয়েরে ফোন দিছিলাম, তোমার মাইয়া তো ফোন ধরে নাই, তুমি কি না করছো? তো আমি বলতাম আসলে আমি তো জানি না আপনি যে ফোন দিচ্ছেন। তো এই বিষয়টা যেহেতু আপনার বন্ধু বিবাহিত ছিল, বুঝতেই পারছি তার একটা এক্সট্রা অ্যাটেনশন আপনার মেয়ের দিকে আছে। ওনার ওয়াইফের সঙ্গে কি বিষয়টা? না না না, কারণ ওর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক আছে বিদায় ও আমাকে সবকিছু বলতো। এখন যদি অন্য কারোর সাথে ওর এই সম্পর্কটা তৈরি হইতো তাহলে কিন্তু আমি জানতাম না। এই জন্য আছে না, আমি ডাইরেক্ট কিছুই করি নাই। আমি এখানে যেটা করছি, আমিও তো ভাইয়া মেয়ে, সেজন্য আমি সেটা ডাইরেক্ট না গিয়ে ইনডাইরেক্ট গেছি। কিভাবে? আমি ওদের কথা বলাই কখনো ওদের মানে বারণ করতাম না, বা উনাকেও বলি নাই যে কেন কথা বলেন, ওর সাথে কথা বলবেন না, একটা সময় খারাপ কিছু হতে পারে, আমি সেটা বলতাম না, সেটা করতামও না। আমি কি করতাম, আমি ওদের সাপোর্ট করতাম। আর কেন এই সাপোর্টটা করতাম, যে আমার এই সাপোর্টটা থেকে যদি কিছু শিখার হয় তাহলে ও শিখবে, এবং শেয়ারিংটা যাতে থাকে, আপনার কাছে যাতে কিছু গোপন না করে। আমার কাছে কিছু গোপন। ওকে আমি বলতাম যে সবিতা, তোমাকে আমি কোনো কিছুতে বাধা দিব না, শুধু তোমার কাছে আমার অনুরোধ, তোমারই মতো আরেকজন যেন পৃথিবীতে না আসে, যার পরিচয় তুমি দিতে পারবে। এটাকে বুঝতো, বিষয়টা বুঝতো, আপনি যেটা বললেন ওকে বুঝতো বিষয়টা। আমি তো চেষ্টা করতাম ওকে বুঝাইতে, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো চেষ্টা করতাম ওকে বুঝাইতে। ওকে, শুধু এইটুকু বলতাম। তো ও, আমি মনে করি ও আমার এই কথাটা নিত। এটা মা বলতো? এটা বলতো। ওকে। আর এই জন্যই যে আমার কাছে এখনো পর্যন্ত দুইজন আমাকে বলতেছে, দুই দিক থেকেই আমি টাচ পাইতেছি যে হ্যাঁ দুইজন টাচে আছে। যদি আমি এখানে যদি মাঝখানে বেরিবাদের তৈরি করি তাহলে আমি কিছুই জানতে পারবো না, গোপনে গোপনে অনেক কিছু হইতে পারবে। সেই জন্য আমি কখনো বারণ করতাম না। যখন ওরে দেখা করার জন্য ডাকতো অনেক সময়, ও আমাকে বলতো, তো আমি বলতাম যে না না, তুমি একা একা যাবো কেন দেখা করতে, যখন বাসায় আসবা আমি নিয়ে যাবো দেখা করার জন্য। মানে আমিও ওকে, ধরেন কথায় বলে আগুনের ফুলকিতে ফু দিলে আগুনের আরেকটু বাড়ে, তো আমি ফু দিতাম ঠিকই, উপরে পানি ঢাইলে আর কি, ট্যাক্টফুলি যেটাকে বলে। হ্যাঁ, মানে নিজের মতো করে আমি এটারে দেখতাম। আমাকে বললো যে আমাকে দেখা করতে বলছে, বলছে ঠিক আছে, তুমি চিনো, তুমি যাবা, একা একা যাবা না, আমি নিয়ে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে। আমি নিয়ে গেলাম। নিয়ে গেলে আপনার ফ্রেন্ড জানতো যে আপনি আসতেছেন সাথে? আমি কি বলছি জানেন, যে শুনেন, আমি তো আপনার ফ্রেন্ড, আগে তো ওর ফ্রেন্ড ছিলাম, এখন যদিও আমি ওর মা, আমি নিজেই নিয়ে আসবো, ও আপনার সাথে দেখা করবে, আপনাদের মধ্যে রিলেশন থাকতেই পারে। ও যদি আমাকে না জানে অন্য কারোর সাথে রিলেশন করে, সেটা আমি হয়তো জানবো না। ও অনেক খারাপ কিছু হইতে পারে, আমার চোখের সামনে তো খারাপ কিছু হওয়া সম্ভব না। তারপরে আমি কি করলাম, 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। কত দূর যায় আমাকে ছাড়া, আমার সামনে দিয়েও কত দূর যাইতে পারে আমি দেখি, আর আমাকে ছাড়াও কত দূর যাবে। তো সেদিন আসলে ছেড়ে দেওয়াটা আমি বোকামি ছিল না, আমি মনে করবো যে বুদ্ধিমানের কাজ ছিল। যদিও আমি খুব ভয়ে ছিলাম, আশঙ্কায় ছিলাম। ওই সময় আমার বলতে গেলে হার্টবিট মানে বন্ধ হয়ে যায় অবস্থা। ওরা দুইজন একা কথা বলতেছে, ও হঠাৎ করে চিল্লায় এসে আমার ধরলো। ও ভয় পাইছে, দরজা আটকায় দিচ্ছে, ও ভয় পাইছে। আর আমার ওই ফ্রেন্ড হাসতেছে। তো বন্ধ ঘরের ভিতরে আপনার ও একা একা, এমনিতে কথা বলে ভালো লাগে ফোনে, সামনাসামনি তো একটা ছেলে মানুষের কাছে একটা মেয়ে মানুষ অন্যরকম কিছু। তারপর আমি বললাম যে আমি সন্তুষ্ট, যাক, দেখা করা দরকার ছিল, দেখা হইছে। পরে বলতেছে কি বসো, আমি বলছি না বসবো না, বাসায় চলে যাই। ওখান থেকে নিয়ে ওরে বাসায় চলে আসলাম, কিছুই বলি নাই ওকে। তারপর বেশ কিছুদিন পর কথা হয় ওদের। তো ওকে আমি একদিন বললাম যে সবিতা, তুমি জানো এই লোকটা সম্পর্কে, ওকে ও কি, এই ধরনের সম্পর্ক আসলে কাদের মধ্যে হওয়া উচিত, আর ও তোমার কাছে কি চায় তুমি তো বুঝতে পারছো? বলছে হ্যাঁ বুঝতে পারছি। তো আমি বলি, তুমি কি এই সম্পর্কটা আরো সামনে নিতে চাও? নিলে নিতে পারো, তবে আমি কিন্তু বারবার তোমাকে বলি, তোমারই মতো আরেকজন যেন পৃথিবীতে না আসে, যার পরিচয় তুমি দিতে পারবা না। এই বিষয়গুলো যারা এখানে শুনছেন, একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, হাউ শি হ্যান্ডেল ইজ ভেরি সফটলি, এন্ড দিস ইজ আ ভেরি ভেরি ওয়াইজ থিং এই সম্পর্কের মধ্যে, যেটা অনেক সময় জন্মদাত্রী যারা আছেন, মা আছেন, তারাও অনেক সময় খুব ট্যাক্টফুলি করতে পারেন না। হ্যাঁ, উনি চাইলে অধিকার আদায়ের জায়গাটা থেকে উনি চাইলে খুব শাসন করে জিনিসটা করতে পারতেন, কিন্তু উনি খুব ভালো করেই এটা জানেন যে আমি যদি খুব বেশি শাসনের দিকে যাই, খুব বেশি রাগ করি, খুব বেশি রিয়্যাক্ট করি, সম্পর্কের জায়গাটা অনেক বেশি ভোঁতা হয়ে যেতে পারে, এবং সেটা ওই মেয়েটার জন্যই খারাপ হবে। এবং উনি খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে ডিল করেছেন, হুইচ ইজ ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসলে এই ঠান্ডা মাথায় কেন আমি হ্যান্ডেল করছি, এর পিছনে একটা ঘটনা আছে। আমি ওকে বলছি যে আমাকে না জানায় তুমি কারোর সাথে কোথাও দেখা করবে না, কোথাও যাবা না। ও একজন লোককে ও দাদা বলতো, বয়স্ক লোক, তো ওকে বলছিল যে ঘুরতে যাবে। যদিও সম্পূর্ণ ঘটনাটা আমি জানতাম না। ও ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে ওকে নিয়ে গেছে হোটেলে। এটা কি হয়েছে তোমার সঙ্গে? হ্যাঁ, বলছিল ওকে হোটেলে নিয়ে গেছে ঘুরতে যাওয়ার কথা বলে।
এটা বলছিল। তুমি রিপোর্ট করো নাই শিশুপল্লীর? ও তো জানেই না, তুমি তো বুঝোই নি বিষয়টা আসলে কি। না না, ও জানেই না। ওইখানে গিয়ে হোটেলগুলোতে উঠতে হইলে তো আপনার অভ্যর্থনায় পরিচয় দিতে হয়, সেখানে পরিচয় দিল ওয়াইফ। তাই বলেছিল? হ্যাঁ, তারপর একটা রুমে নিয়ে গেছে। আমার মামার মতন, আমার কই ওয়াইফ। মানে দিবেন তখনও তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, তোমাকে মানে কি জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কি জন্য নেওয়া হচ্ছে। তো ওইখান থেকে ও আমাকে ফোন দিল। ও যখন ওইখানে ওরে আর একটা লোক জিজ্ঞেস করলো কি হয়, কি লেনদেন, মানে একটুখানি ওদেরও হয়তো বা নজরে লাগছে, সেই জন্য পরে ও কান্নাকাটি করতেছে। এর মধ্যে ও আল্লাহ আসলে কত ভাবে মানুষকে সহযোগিতা করে। ও আমাকে ফোন দিল, বললো মা এরকম এরকম। তো আমি বললাম আমি তোমাকে মানা করলাম যে আমাকে না জানাই তুমি কোথাও যাওয়ার দরকার নাই, তুমি আমাকে না জানাই কেন ওই লোকটার সাথে গেলা। ও আপনার ছুটি নিয়ে আসে নাই না, কিন্তু তারপর আপনি কি করলেন ওই সময়টাতে? ও বলতেছে যে মা আমি ছুটিও নিয়ে আসি নাই, আমি এইখানে আসছি, এইখানে এটা নাকি হোটেল, আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসছে, বলতেছে আমি নাকি ওনার ওয়াইফ। এখন এখানে পরে আমি বললাম যে তোমার আশেপাশে কেউ আছে, তাদেরকে ফোন দেও। তো ওইখানকার একটা ছেলেরে ও ধরাই দিল হোটেলে। দিলে আমি ওনাকে খুব সুন্দর করে একটা সালাম দিলাম। সালাম দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কোন জায়গা? বলে এটা গাজীপুর। আচ্ছা, তো গাজীপুর আপনি যেইখানটায় আছেন এইটা কি কোনো প্রতিষ্ঠান বা কি, আপনি আমাকে ডিটেলস একটু বলেন তো। পরে বললো যে এই মেয়েটাকে আপনি চিনেন? পরে আমি বলি এই মেয়েটা আমার মেয়ে ভাইয়া, আপনি একটু কষ্ট করে বলবেন এটা কোথায়, আমি সম্ভব হইলে আমি আসবো। আমার জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি টঙ্গী থাকি। বললো যে টঙ্গী থেকে আপনার এখন তো আসা সম্ভব হবে না, এখন আপনি যদি আমাকে সম্পূর্ণ ইনফরমেশন দেন তাহলে আমি আপনার এই কাজগুলো করব। তো আমি ওনাকে বললাম আগে আপনি আমাকে ইনফরমেশন দেন যে এটা কোন জায়গা। তো উনি সরাসরি যেটা বললো যে এটা বোর্ডিং, যেটা 2 ঘন্টা 4 ঘন্টার জন্য একটা ছেলে আর একটা মেয়ে যায়, তাদের নিজেদের প্রয়োজন সেখানে মিটাইয়া চলে আসে। উনি যখন সরাসরি ভাইয়া এই কথাটা বললো, বলার পর আমি ওনাকে বললাম যে ভাইয়া আমারও ভাই আছে, আপনাকে আমি নিজের ভাইয়ের চেয়ে অনেক বেশি মনে করি, আমি আপনার হাতে না পায়ে ধরি, আপনি ওই মেয়েটাকে ওইখানে অক্ষত অবস্থায় আছে না, বের করে একটা গাড়িতে উঠাই দিবেন। কি হয়েছিল এরপরে আমরা জানবো। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিতে হবে এই পর্যায়ে আমাকে, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবনের গল্প বলছে মা মেয়ে আসলে সম্পর্কের, এবং এই সম্পর্কটা অতি পবিত্র সম্পর্ক। মার বয়স মেয়ের চেয়েও 7 বছরের কম। এই মেয়ে জন্মসূত্রে কোথায় আসলে কার ঘরে জন্মগ্রহণ করেছে সেটা কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। এই মেয়েকে কেউ শিখিয়ে দেয়নি। আমরা যে চিরকুট পেয়েছিলাম ওকে যেখানে যেভাবে রেখে যাওয়া হয়েছিল, যেটা ওর মায়ের ভাষ্য, সেটা হচ্ছে সেখানে শুধু লেখা ছিল এটাই, ওর নাম হচ্ছে এটা এটা এটা, এবং ও হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, বাকি পরিচয় কিছুই ছিল না। এই মেয়ে পরবর্তীতে নিজেই মুসলিম হয়, এবং তার নিজের ভালো লাগা থেকেই সে কোরআন শরীফ শিখেছে, নামাজ পড়া শিখেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই মেয়ে হিসেবে গ্রহণ করেছে রত্না, যিনি আসলে মূল গল্পটা বলছেন। ও নিজের জায়গা থেকেও তেমন একটা বলতে পারে না, বিকজ অফ ওর মেন্টাল কিছুটা প্রতিবন্ধকতা আছে, এবং সেটার পেছনে নির্দিষ্ট কারণ আছে, সেটাও বলেছে। লম্বা সময় একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে থাকতে হয়েছে। সেই গল্প আজকে আমরা এখানে তুলে নিয়ে আসছি, এবং 35 বা 37 বছরের মেয়ের যে জীবনের গল্প, মা বলছেন তার যে জায়গা থেকে বলা সেটা এখনো কিছুটা বাকি আছে। গল্পটা যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা সেখান থেকে আবারও ফিরবো। জি রত্না, আপনার কাছেই যাই। তো আপনি আপনার মেয়েকে সেভ করার জন্য আপনি ফোন দিলেন, এবং ফোন দিয়ে বললেন যে আপনি যেভাবেই পারেন ওকে অক্ষত অবস্থায় ওখান থেকে বের করে দেন। জি। তারপর তো ছেলেটা আমাকে বললো যে আমি যখন কাঁদতেছি, সে বলতেছে আসলে আপনার কান্না আমাকে বলে দিচ্ছে যে আপনি যে বললেন কথাগুলো সত্যি। তা আমি বললাম যে ভাইয়া ও আসলে আমাদের যেই কুৎসিত পৃথিবীটা সেটার সাথে ও পরিচিত না, ও কারোর বিশ্বাস করে আপনার ফেসে গেছে। ওই লোকটাকে ও বিশ্বাস করে দাদু বলছে ওকে ঘুরাইতে নিয়ে যাবে। ও আসলে বাইরে ঘুরতে খুব পছন্দ করে, ও আমাকে না জানায় সেখানে গেছে। আপনার বোন থাকলে অবশ্যই আপনি দিতেন না এত বড় একটা ক্ষতি হোক, আপনি নিজের মনে করে ওকে ওখান থেকে অক্ষত বের করবেন। আর আমি আল্লাহকে ডাকতাম শুধু কখনো ওইখান থেকে বের হয়ে আমাকে ফোন দিবে, আমি ওইখান থেকে ভালোভাবে ফিরে আসছি। সেই যে একটা শিক্ষা আমার মধ্যে ছিল যে ওকে আমি যতই বারণ করি ও আমার কথা শুনে না। এখন আমি যদি ওকে বারণ করি তাহলে আমার ওই ফ্রেন্ডের সাথে কি তার এই সম্পর্কটা এখানে বাধা পড়বে? রাইট, ওই জিনিসটা থেকে আপনি একটা হ্যাঁ আমি ওইটা চিন্তা করতাম। তো ও এখান থেকে না হয় অক্ষত যাইতে পারছে, যদি ওর কাছে মোবাইল না থাকতো যাইতে পারতো না। শেষ পর্যন্ত সে পেরেছে। তো তুমি ওখানে গিয়ে ব্যবস্থা নিলা না কেন? তুমি বলেছিলা ছেলেটার এগেইনস্টে কিছু বলেছিলা তোমার কর্তৃপক্ষের কাছে? না, ওকে ফালাই রেখে তারপর ওই লোক পালাইছে, ওইখান থেকে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি ওই যে আপনার হইলো যে হোটেলের যে ম্যানেজারকে আমি সব বলছি না, বললে পরে ওনারে মাইর দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। ও সবাই মিলে আটকাবে। হ্যাঁ, সে আবার ওরে রেখা পালাইছে। পরবর্তীতে সে যায় নাই সেই প্রতিষ্ঠানে, যায় না যে প্রতিষ্ঠানে তুমি থাকতে কাজ করতে? না, ওইখান থেকে সে চাকরি ছেড়ে চলে আসছে অনেক আগে, কিন্তু ওর সাথে কিভাবে যোগাযোগ জানি না। ওকে, ওখান থেকে সে চাকরি ছেড়ে দিয়েছে অনেক আগে।
ওরে দিয়ে শিক্ষা পাওয়া, সেই জন্য আমি ওরে না করি নাই, সাপোর্ট করে ওরে আমি বুঝাইছি। এর আগের ঘটনাতে আপনি না করেছিলেন কিন্তু গিয়েছিল শেষ পর্যন্ত, দ্যাটস ওয়াই আপনি পরের ঘটনাতে সাপোর্ট করে আপনি একদম শেষ পর্যন্ত গিয়েছেন। সো ভেরি ইম্পর্টেন্ট, এই লেসন গুলো আসলেই খুব ইম্পর্টেন্ট। ওকে বেশ কিছুদিন আবার ওরা কথাটা তো বলে, আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার, কথাবার্তা হয়? বলে যে হ্যাঁ হয় মাঝে মধ্যে। তারপর আমি একদিন ওরে বললাম, ও বাসায় আসলে বললাম যে সবিতা, তুমি যার সাথে কথা বলো, যেই ছেলেটার সাথে তুমি দেখা করতে গেছো, তোমাদের মধ্যে অনেক কিছু হওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো তার সম্পর্কে কোনো কিছু জানো না। তুমি কি জানো সে কে, কেমন? সে একটা কোম্পানির মালিক। ওকে। ও জানে না, সে মনে হইল যে আকাশ থেকে পড়ছে। তো আমি বললাম, যাই করো না কেন বুঝে শুনে করবা। বারবার একটা কথাই বলি, যেন তোমারই মতো আরেকজন কেউ না আসে পৃথিবীতে। আর তুমি আমার কথাটা তো শোনো না, তোমার ইচ্ছে মতো চলো, আমার কোনো বারণ নাই, কিন্তু বুঝে শুনে চলো। এখন তুমিই বোঝো ওর সাথে সম্পর্কটা কি রাখবা না এখানে ক্লোজ করবা। কারণ ওর টাকা আছে, ও ওর টাকা দিয়া তোমার মতো 4টারে একদিনে কবর দিতে পারবে, তুমি কিছু করতেও পারবা না। তো আপনি এইভাবে জিনিসগুলো খুব টেকনিক্যালি হ্যান্ডেল করেন। হ্যাঁ। ওকে। ওর কাছ থেকে শোনা ওরই একটা পিছনের গল্প, সেটা হইলো শিশুপল্লী থেকে যখন অন্যান্য কোম্পানিতে মেয়েরা 18 বছরের হইলে চাকরির জন্য দেয় বা অন্যান্য জায়গায় ট্রেনিং এর জন্য দেয়, সেই রকম এক জায়গায় ওকেও দিছিল। তো সেইখানে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলা সত্যি। তোমার কি মনে আছে সবিতা? মনে আছে না? একটু বলো তো আমাকে, গেলে তুমি কোথায় দিল কাজে? না, বলছিল যে তোমাকে এমব্রয়ডারিতে দেওয়া হবে জবে, তুমি যাও। গেলাম বাসা যাইয়া মহিলার কাছে, মহিলা না আমাকে বলে কিনা তোমার ঝাড়ু দিতে হবে, তোমার থালা বাসন মাজতে হবে, এটাই আমার বলে এমব্রয়ডারি। আচ্ছা, তারপর তুমি কি বললা? আমি কিছু বলি না, আমাকে যা দিবে তাই তো করতে হবে, আমার কিছু করার নাই। তখন তো আমার তো ফোনও ছিল না বা আমি অত বুঝতামও না। আচ্ছা, শিশু বললি হয়তো জেনে শুনে ভালো জায়গাতেই দিয়েছে, কিন্তু যারা নিয়েছে তারা হয়তো ওকে মিসইউজ করছে। আসলে তখন তো ওর 18 বছর পূর্ণ হইলে ওরা কি করে, আদার্স নলেজের জন্য অন্যান্য জায়গায় দেয়। ওকে দিয়েছে কাজের কথা বলে নিয়ে আসছে। অনেকে এরকম ঠকে, যেমন ওর ভাগ্য ভালো, সেইখান থেকে ফিরে আসতে পারছে। কি ঘটেছিল ওখানে? ওখানে ঘটেছিল ঝাড়ু দেওয়া, রান্না করা, এটাই। আপনি যদি একটু বলেন আমাদেরকে একটু ক্লিয়ার করে। খুব সহজে বুঝি, ঘরে কাজের লোক, তো ওকে দিয়ে ঘরের যত কাজ আছে সব করাইতো। ঘরে হয়তো বা অনেক ভালো ভালো রান্না হইলেও কখনো খাইতে পারি নাই। ও বলছে যে ঘরের ভিতরে ভালো মন্দ রান্না হইলে দিত না, যদি জুড়া বাঁচতো সেখান থেকে ওকে খাইতে দিত। তারপর অনেক সময় হয়তো বা ওকে ঘরে আটকায় রাখতো। পানিশড এগুলো করেছে? হ্যাঁ, পানিশড মানে ঘরে কখনো আটকে রেখেছে? কি কি কারণে আটকে রেখেছে মনে আছে কোনো ঘটনা, একদিনের বা দুদিনের? কি কারণে না, তার এটাই, উনি বলে যে আমার বাইরে কাজ, তুমি ঘরে থাকবা। ও যাওয়ার সময় তালা দিয়ে যেত? হ্যাঁ। এটা কিন্তু শুধু উনি না, ঢাকা শহরের অসংখ্য মানুষ এটা করে। করার পেছনে যুক্তিটা হচ্ছে এটাই যে ওকে তুমি চিনি না, কিংবা ওকে চিনলেও ও যেখান থেকে পালিয়ে যাবে না সবকিছু নিয়ে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যদি আমাদের ঘরে কোনো প্রাণী পুষি, পেট এনিমেল যেটাকে বলি, লাইক বিড়াল, কুকুর বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো যখন ঘরের মধ্যে থাকে আমরা তালা দিয়ে বাইরে যাই যাতে করে আমার বিড়ালটা হারিয়ে না যায়, যাতে করে আমার কুকুরটা হারিয়ে না যায়। আমি যখন একটা কাজের মানুষ রাখছি আমার ঘরে, তাকে আমি বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছি না, তাকে আমি আমার ঘরের মধ্যে রেখে তালা দিয়ে বাইরে থেকে যাচ্ছি যাতে করে ও আমার ঘর থেকে পালিয়ে না যায়, ঘর থেকে কোনো কিছু চুরি না হয়ে যায় এবং কোনো কিছু সে নষ্ট করতে না পারে। এই বিড়াল কুকুরের সাথে এই মানুষটার পার্থক্য কোথায়? এবং আমি ডেফিনেটলি শিওর যারা এনজিওতে কাজ করেন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, তারা এগুলোর উপরে সার্ভে করেন, এগুলো নিয়ে অনেক কাজ করেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যারা এই কাজগুলো র্যান্ডমলি করেন তারা আমাদের মতোই সমাজের বিবেকবান মানুষ এবং খুব প্রতিনিয়তই করেন। তাদের হয়তো বা লজিক আছে যে আমি একটা অজানা মানুষকে আমি কিভাবে বিলিভ করে আমি ঘরের তার হাতে দিয়ে আমি যাবো, সেটা চুরি করে এখান থেকে পালিয়ে যাবে না, তার গ্যারান্টিটা কি আছে? 100% রাইট লজিক। কিন্তু কথা হচ্ছে যে এত বড় একটা সমস্যা, এটা কি কোনো অল্টারনেটিভ সলিউশন বের হতে পারতো না? আমাদের ঘরের ভেতরে ঘর ম্যানেজমেন্টে যে এত সমস্যা, সেই সমস্যার কথা তো আমাদের সমাজে সেভাবে আসে না, পত্রপত্রিকায় সেভাবে আসে না, মিডিয়াতে সেভাবে আসে না। আমরা হেলউইক 920-তে এই অফ ট্র্যাকের জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করেছি বারবার, যে কারণেই হয়তো বা এরকম বিষয়গুলো যখন চলে আসে আমার একটু ইনভলভমেন্ট অনেক বেশি হয়ে যায়। যারা শুনছেন আমি বিশ্বাস করি তাদের মধ্যেই অনেকেই হয়তো বা আছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, তাদেরকে আমরা স্পেশালি ওয়েলকাম করতে চাই আজকের হেলউইক 920 থেকে। প্লিজ এইরকম যে সমস্যাগুলো দিনের পর দিন আমাদের সমাজে ঘটে যাচ্ছে, বোথ সাইড প্রবলেম। একটা হচ্ছে মানুষকে আমি কুকুর বিড়ালের মতো ট্রিট করছি, আরেকটা হচ্ছে যারা এই কাজটা করছেন তাদের হয়তো কোনো অল্টারনেটিভ সলিউশন নাই। এটার একটা ব্যালেন্স হওয়াটা তো খুবই জরুরি। তো তোমার গায়ে কি হাত তুলতো, মানে কোনো অত্যাচার করতো? না, খালি গায়ে হাত তুলতো না? আচ্ছা, আটকে রাখতো আর আমি কাঁদতাম, যখন আটকে রাখতো চলে যেত তখন আমি কাঁদতাম। তারপরে একদিন সে ফোন দিছিল শিশুপল্লীতে, ফোন লোকটা আসছে আমাদের শিশুপল্লী লোক, আয়সা আমাকে নিয়ে গেছে। বলে কি না, বলে খালি কান্দি, আমি বলে কাজ করি না, আমি বলে কিছুই করি না, খালি শুয়ে থাকি। ঠিক আছে, তো আমরা অবশ্যই শিশুপল্লীকে ধন্যবাদ জানাই যে তারা একটা ভালো স্টেপ নিয়েছে। ফাইন,
এরপরে কি হলো? আসলে আমি অনেকবার চেষ্টা করতেছি বিয়ের জন্য ওরে, এখন ওরে যে বিয়ে দিব অনেক চেষ্টা করেও আমি যেটা পারি নাই সেটা হলো ঘরকন্যার কাজ ওরে শিখাইতে পারতেছি না। ও কিন্তু এখনো পড়াশোনা করে, অনেকে বলছি বা অনেক জায়গা থেকে দেখছে ওকে, যেহেতু ও আমার বাসায় আসে। এখন সবাই আপনার পিছায়া যায় একটাই কারণ যে ও ঘর গুছানো বা রান্না বান্না করা সেটা ওর দ্বারা সম্ভব না, ও করতে পারে না। আর ও যেটা করে সেটা আসলে ও রান্না করে সেই রান্নাটা আমি যদি খেতে না পারি তো আপনাকে কিভাবে খাওয়াবে? ওকে। আর একটা পুরুষ অবশ্যই সে বাইরে কাজ করে ঘরে এসে কাজ করবে না, ঘরের কাজটা ওকে করতে হবে। তো এই জন্য আমি যতবারই চেষ্টা করি ততবারই আপনার বিফল হই। তারপরেও আমি তো হার মানতেছি না, কেন আল্লাহ যদি ওর নসিবে লিখে থাকে যে বিয়েটা তার জন্য আমি রাখছি, তাহলে সেটা অবশ্যই হবে। সেটা কখন কোথায় তা তো বলতে পারবো না। আমি তো চেষ্টা করতেছি, এর মধ্যে ওকেও মাঝে মধ্যে এই জন্য বলে বিয়ের কথা দেখার জন্য তাকে ডাকে। এবং সেখানে ও সাড়া দেয় কিভাবে? এরকম কোন ঘটনা কি আছে? এরকম ঘটনা হ্যাঁ আছে। সাভারে থাকতাম তো, যে কাজের জন্য গেছিলাম ট্রেনিং এ, তখন ওনার সাথে সম্পর্ক এক আপা, ওনার বাসায় যাই, একটা স্কুল বানাইছে, সব ঠিক আছে, পতাকাটা নাই। বলছি যে এটার জন্য আমি ডোনেশন দিব, তারপরে টাকা দিছি না। আর উনি বলছিল কি ঠিক আছে দিছে ভালো, তবে তোমাকে একটা ছেলে দেখাবো। তুমি ওখানে ডোনেশন দিলে মানে কিভাবে? আমি বুঝা, পতাকার জন্য ডোনেশন দিলে? হ্যাঁ, যে স্কুল যেহেতু তাদের, ওনার বাড়িতে। কিসের স্কুল ওটা? প্রাইমারি স্কুল। মানে পতাকা টাঙানো ছিল না তো, পতাকার জন্য তুমি টাকা দিয়ে একটা পতাকা কিনে দিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, টাকা দিলাম। হ্যাঁ, পতাকা দেওয়ার পরে কি হলো? উনি বলছে যে তুমি আমার জন্য ভালো কাজ করছো, আমি তোমার জন্য ভালো কাজ করবো, চেষ্টা করে এই এলাকায় তোমাকে বিয়ে দেওয়ার জন্য, এটা বলছে উনি। আচ্ছা, তারপরে একটা ছেলে দেখালো। উনি সম্পর্কে কে হতো তোমার? আমার এমনি বোন হতো। আসলে কেউ হতো না, একটা ট্রেনিং এ গিয়ে ওই মহিলার সাথে পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর মানে ওর যেটা হয়েছে, যার সাথে পরিচয় হয় তার সাথে একটু ইনভলভমেন্টে থাকার চেষ্টা করে, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তখন ওই ওকে নিয়ে সবাই একটু হয়তো অফার টফার দেয় বা বিভিন্ন দুর্বলতার সুযোগ নেয়, ইনফ্যাক্ট কখনো কখনো দুর্বলতার সুযোগ, সরলতার সুযোগটা নেয় সবাই। আমরা সেরকম একটা গল্প তুলে ধরছি। হ্যাঁ, বলো। তারপরে ছেলে আনলো, দেখাইলো, আমাকে দেখায় নাই, তারপরে ওনার দেখাইলো, বলছে যে পছন্দ হয়নি। মানে কার পছন্দ হয়নি? ওনার পছন্দ না তোমার? আমার, আমি তো দেখিনি। ওকে, ওনার। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা 1 বছর। এরকম তোমার জন্য কে কে ট্রাই করেছে এই বিয়ে শাদী দেওয়ার জন্য? আমার মা করে। তো এই যে বিভিন্ন রকমের যে বিয়ে শাদীর জন্য সবাই চেষ্টা করে, তোমার সম্পর্কে জানে অথবা তোমার সম্পর্কে তোমার যে দুর্বলতাগুলো আছে, যেগুলোতে তোমার অনেক সময় হাত নাই, জেনে যে অনেকেই পিছায় যায়, তোমার খারাপ লাগে না? তোমার কেমন লাগে এটা শোনার পরে? শুধু পিছায় যায় না, ওইখানে যখন গেছে ছেলে ওকে দেখে ছেলে পালাই গেছে। এটা প্রিয় শ্রোতা, আমরা বারবার ওকে ফ্লোর দিচ্ছি, কিন্তু আসলে না এই আজকের অনুষ্ঠানে অনেক কিছুই নিজের মতো করে বলতে পারছে না বা বলতে চাচ্ছেও না, কেন জানি না। হয়তো ওর একটা সীমাবদ্ধতা থেকে ওটা পারছে না, যে কারণে ওর মাকে আমরা আমাদের বারবার ছেলে পালাই গেছে। আপনি কি জেনেছেন পরবর্তীতে? ওই বলছে যে ওই ছেলে ওকে দেখে ছেলে পলাই গেছে। বলতে চাও না কেন তুমি? ও লজ্জা পায় অথবা নিজেকে ছোট মনে করে। আমি বলবো সবিতা, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে ওর মধ্যে। হ্যাঁ, ওর ভিতরে দেখো কতটা ন্যাচারাল। ও রেডিও বোঝে না, ও লাখ লাখ মানুষ শুনতেছে ওকে, এতে ওর মান সম্মান হানি হতে পারে। ও একজন সাধারণ মানুষ খুব ছোটভাবে যেভাবে চিন্তা করে সেই জায়গাটা থেকে ও নিজেকে গোপন করার চেষ্টা করছে। ওকে দেখে যে একটা ছেলে পালিয়ে গেছে, ওকে দেখে ওখান থেকে চলে গেছে, এটাও বলতে চায় না, কারণ এতে ওর দৈন্যতা প্রকাশ পায়। এবং এটা একটা ওই শিশুর হাতে লজেন্সের মতো ঘটনা। কতটা প্রিটি হলে একটা মানুষ খুব সহজভাবে এই জিনিসগুলোকে ডিল করতে পারে। হেসে হেসে বলে দিল যে তেমন কিছু হয়নি, আমার পছন্দ হয়নি, বা আমি দেখিনি। কিন্তু এটা মিথ্যা হয়ে গেল না? মিথ্যাটা বলা যায় না। আমি ছেলে দেখিনি, সত্য কথা। তোমাকে দেখে পালা গেল কিভাবে? ও আশেপাশ থেকে দেখেছে। ওকে, যেহেতু ওর একটু প্রতিবন্ধকতা রয়েছে, হাঁটার সময়টাতে ওর একটু ঝামেলা আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা, যেই ছেলেটা দেখছে সেই ছেলেটা বয়সের তুলনায় তার চেয়ে অনেক ছোট ছিল। ও যে আসলে 37 বা 35, এটা আসলে দেখে বোঝা যায় না। একটা পা বোধহয় ছোট হয়ে গেছে, আপনি যেটা বলছিলেন যে ছোট হয়ে গেছে বলতে আপনার রগ যেহেতু শুকায় গেছে, পাটা উপরের দিকে উঠে গেছে, একদম চিকন হয়ে গেছে। এই পাটা নিয়ে একটা ঘটনা আছে, সেটা হইলো বোধহয় 3-4 বছর বা তার বেশি হবে। সবিতার পায়ের জন্য আরেকটা পা বানানো হয়েছে, প্লাস্টিকের কৃত্রিম সাপোর্টিং পা। এটা আপনার একদম নিচ থেকে শুরু করে পায়ের এই পিছন দিক দিয়ে রান পর্যন্ত একটা সাপোর্টিং পা বানানো হয়েছিল। আর সেই পাটা ও ব্যবহার করে না, কারণ ও তো অভ্যস্ত না। ওরা বলছিল যদি এটা ও ব্যবহার করে তাহলে ওর এই পায়ের মোটামুটি অনেক দিন লাস্টিং করবে পাটা। কিন্তু ও এটা ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে, এটা কি ইফেক্ট পড়ছে? আসলে ক্রমান্বয়ে এই পাটা আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তো ওই পাটা পড়লে নাকি ওর রানে ব্যথা হয়, পায়ের নিচে ব্যথা হয়, কারণ ও তো ওই যে পা বাঁকা করে, হ্যাঁ, খোঁড়াইয়া আপনার পা বাঁকা করে হেঁটে অভ্যস্ত না। আর ওর মধ্যে যে জিনিসটা সবচেয়ে কম সেটা হলো আপনার ধৈর্য।
ওকে মা হিসেবে না, বন্ধু হিসেবে বলি, যদি চেষ্টা করে আমার মনে হয় সারা বিশ্বরে আছে না ওর এই খোঁড়াপাটার নিচে রাখতে পারবে, ও যদি চেষ্টা করে। ও বলছে না শিশুপল্লীতে ও যখন টেস্টে এলাও হয়নি তখন আর মেট্রিক পরীক্ষা দিতে দেয় নাই, ও কিন্তু পড়তেছে। ও যখন চাকরি করতেছে শিশুপল্লীতে থেকেই ওপেন স্কুলে ভর্তি হয় ক্লাস 9-এ, এসএসসি পাশ করে, যদিও রেজাল্ট খুব একটা ভালো না। সবিতা যদি পড়াশোনার মধ্যে থাকে খারাপ চিন্তা ওর মাথায় কম ঢুকবে। অবশ্যই সে কোনো না কোনো বই থেকে এমন কিছু শিখবে, মানুষের হাত থেকে নিজেকে বাঁচাবে না শুধু, অন্য আরেকজনও যদি ওর সামনে কোন রকমের ক্ষতিগ্রস্ত হইতে দেখে সেখানে ও একটা পদক্ষেপ নিতে পারবে। 37 বছরের একটা পরিণত মানুষের যে ম্যাচুরিটি, একটা সামাজিক বা পারিবারিক বা চারপাশের কমিউনিটিকে হ্যান্ডেল করার জন্য যে অ্যাটিটিউড, সেটা ওর মধ্যে নেই, এটা আমি খুব অল্প সময়ে বুঝতে পারি। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা 100% কারেক্ট, কিন্তু এটা তো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় না, যে আপনি তো এগুলো আগে কখনো ডিল করেননি, তাই না? এটা এই কারণেই বলছি যে এই ধরনের মানুষদেরকে একটু তাদের সঙ্গে মিলেমিশে চলা, তাদেরকে বিভিন্ন বিষয়গুলোতে তাদেরকে ফেস করানো, ডিল করানো। বললেন আপনি যে ওর যে সম্পর্কের জায়গাগুলো যেভাবে একটা মানুষ দুর্বলতার সুযোগ নিচ্ছিল ওর, সেটাকে আপনি খুব ওয়াইজলি হ্যান্ডেল করলেন। এগুলোর জন্য আমরা দেখি যে মানুষ নাকি বিভিন্ন রকমের ট্রেনিং নেয়, বিভিন্ন একটা প্রতিবন্ধী শিশুকে কিভাবে ডিল করতে হয়। এবং মাও একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আজকে আপনাদেরকে। আমি এরকম অনেক অনেক খুব প্রতিপত্তিশালী সমাজের আপার ক্লাস যাদেরকে আমি বলি, একেবারে উঁচু তলার এরকম অনেক মারও আমি ইন্টারভিউ করেছি, যারা সমাজে মানে আইকন অফ দ্য সোসাইটি, দে লিড দ্য সোসাইটি, সুশীল সমাজের, তাদের কারো কারো ঘরে, আল্লাহ না করুক, এরকম সন্তানরাও আছে যাদেরকে আসলে এই প্রতিবন্ধী হিসেবে চিনি বা ফিজিক্যালি চ্যালেঞ্জড। এখন তো আসলে এই প্রতিবন্ধী শব্দটা নিয়েও একটা আপত্তি আছে, সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে একসময় খুব নুড ওয়ার্ড কিছু ইউজ করতাম, খোরা, কানা, বোবা। হ্যাঁ, এগুলো কিন্তু আছে আমাদের বাংলা শব্দ, কিন্তু এগুলো আছে। কিন্তু যারা যে এসব এনজিওরা এইসব বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা এটাকে একটু চেঞ্জ করার জন্য বা পরিশীলিত কিছু শব্দ বের করার জন্য আমরা বের করলাম প্রতিবন্ধী। এবং এটাকে একসময় দেখলাম যে মানুষ কখনো কখনো আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে স্ল্যাং হিসেবে ইউজ করে, গালি দেয় অন্যকে, এই তুই তো প্রতিবন্ধী, তুই প্রতিবন্ধী আসলো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই শব্দটা নিয়েও এখন অনেকের আপত্তি আছে, যে কারণে আমরা এই যারা মানে একটু বলার জন্য বলি বা যারা একটু তাদেরকে প্রেজেন্ট করার জন্য বলি, তারা এই শব্দটাকে আর একটু মডিফাই করে এখন ফিজিক্যালি চ্যালেঞ্জড বলি। এই ফিজিক্যালি চ্যালেঞ্জটাও কিছুদিন পরে দেখবেন মডিফাই হচ্ছে। যাই হোক, শব্দ নিয়ে বলার না, আমার যে জায়গাটাই বলার ছিল যে এই যে বাচ্চারা, যেসব প্রতিবন্ধী বাচ্চা নিজের ঘরে জন্মগ্রহণ করে, অনেক সময় মারা পর্যন্ত তাদেরকে ডিল করতে পারে না, একটা প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয় এবং ওই সময়টাতেই তাদেরকে ট্রেন আপ করা হয় বিশেষ ট্রেনিং এর জন্য। মাদেরকেও ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে বাচ্চাদেরকে ডিল করতে হবে। আপনি এরকম কোনো ট্রেনিং নিয়েছেন? না ভাইয়া। তো আপনি ওকে ডিল করেন কিভাবে, বোঝেন কিভাবে? গড গিফটেড। সো দিস ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই আমি এই প্রসঙ্গটার অবতারণা করলাম, যে অন্তর যদি মায়ের হয় তাহলে অনেক প্রবলেমই আসলে সলভ হয়ে যায়। চলো আরেকটা বিরতি নেই, একেবারে শেষ ভাগে ফিরবো কিছু বেসিক কোশ্চেন নিয়ে। সে বেসিক কোশ্চেনের জায়গাগুলো এরকম যে মেয়েটা এখন কিভাবে লাইফ লিড করে, ওর তো বেশি হয়নি, আপনারা বুঝতেই পারছেন, 37 বছর, ফিজিক্যালি চ্যালেঞ্জড, বুদ্ধিবৃত্তি, রান্নার অবস্থা, ঘর সামলাতে পারে না, এরকম একটা মেয়ে, পিতৃ পরিচয়ের জায়গাটাও প্রশ্নবিদ্ধ, সবকিছু মিলিয়ে তাকে আসলে বিয়ে করার মতো দিলদরিয়া মানুষ এই সমাজে আসলে যে খুব বেশি আছে সেটা বলা খুব কঠিন। তবে এই সমাজের প্রতি আমার অনেক আস্থা, কারণ এখানেই রত্নাদের মতো মানুষরা আছে। সুতরাং এই সমাজের প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট রাখতে হবে, এই সমাজের মানুষদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট রাখতে হবে, কারণ নীরবে নিভৃতে কিছু মানুষ এই সমাজের জন্য এমন কিছু করে যান যারা হয়তোবা সেভাবে আইকন হতে পারেন না, বাট দে আর রিয়েলি আইকন। আমরা ফিরবো মাত্র 5 মিনিট পরে আজকের এই জীবনের গল্পের একেবারে শেষ ভাগে। আর এদেরকে যদি আপনারা দেখতে চান, মা এবং মেয়েকে, আপনারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আজকে এখানে মা মেয়ের জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। ঠিক মা মেয়ের গল্প বলবো না, বলবো মেয়ের গল্প, কিন্তু বলছে মা। রত্না, আমি আপনার কাছেই ফিরি। এখন ও তো আপনার ফ্যামিলিতেই বিলং করে, কিন্তু ও শিশুপল্লীতেই আছে, কাজ করছে ওখানে, কোনো একটা জায়গায় বোধহয় ও পার্টিকুলারলি কোন একটা দায়িত্বে আছে। কিভাবে চলে দিনকাল, আমি একটু শুনি আপনার কাছ থেকে। আসলে আমার আরো একটা মেয়ে আছে, আমি এখন 2 মেয়ের মা। মানে মেয়ে আছে মানে বলতে কি আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না আমি 2 মেয়ের মা। পেটে ধরা মেয়ে সেটা বলবো ভাই, আমার 2টাই, পেটে আর পিঠে নাই, আমার 2টাই মেয়ে। জাস্ট আই লাইক দিস ওয়ার্ড। ওকে, আমার দ্বিতীয় মেয়ে। ওকে, তো মায়ের স্বাদ তো আমি ওর কাছ থেকেই পেয়ে ফেলছি। আসলে আমি হয়তো বা ভালো ওরেই সবচেয়ে বেশি বাসি। ধরেন আমার মেয়েটা যখন জন্মায়, আমার মেয়েটার নাম ফুল, আমার মেয়ে জন্মের পর ও যখন ফার্স্ট ওকে দেখে, ও কোলে তো নিতে পারতেছে না, কারণ অনেক ছোট। ওর হাইট ছিল মাথা থেকে পা পর্যন্ত 8 ইঞ্চি। আমার কিছু সমস্যার কারণে ও বড় হইতে পারে নাই। ও এত কাঁদলো, কেন এত ছোট হইল, মানে পোকার মতো। কেন কাঁদলা, মানে ভয় কাঁদছিল নাকি? কোনো না, ভয় না, মানে এরকম ছোট মানুষ তুমি কখনো দেখো নাই, এই জন্য তুমি কাঁদছিলা।
আমার মতো বড় হইল না কেন, এত ছোট কেন, এইরকম কি মানুষ নাকি, মানুষ আমার মতো বড় হবে। আর ওর একটা বিষয় ছিল মাঝখানে, আমি আবার চাইছিলাম কি যে আমি ওরই মতো আরো একটা বাচ্চা নেই অ্যাডপশনের জন্য। তো ওর মধ্যে দেখলাম আপনার সেইখানে একটা প্রচন্ড পরিমাণে ঈর্ষা। সেটা হইলো ও দিবে না আমাকে, কারোর ভাগ দিবে না, ওই যে মাথা নড়াইতেছে ও আমার ভাগ কারোরে দিবে না। তো আমি তখন চিন্তা করলাম ঠিক আছে নিব না। যখন আমি বেবিটা নিলাম, ফুল হওয়ার পর আমি একটা বিশাল বড় একটা সিদ্ধান্ত নিছি, আমি ভাইয়া ইউটাস মাইনাস করে ফেলছি, যেন আর কখনো আমাকে আছে না বাচ্চা নিতে না হয়। যদিও কিছু সমস্যা। আপনার হাজবেন্ড কি জানে যে বিষয়টা, জেনে শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি না জানি? একটা জানে না, আরেকটা যদিও জানে, আমার প্রবলেমটা সে জানে, কিন্তু আমি কেন এটা করাইছি সেটা শুধু আমি জানি। সেটা হলো ও খুব ভয় পায় যে আমার যদি বাচ্চা হয় তাইলে ওকে আমি ফেলে দিব, ওকে আমি রাখবো না, ও যেখানে ছিল সেখানেই ওরে আমি আবার পাঠিয়ে দিব, তখন আবার ওকে আটকায় রাখবে। ওর মধ্যে যে ভয়, সেই ভয়টা যেন না থাকে, সেই জন্য আমি আর সামনে বাড়াইলাম না, আমার ফ্যামিলিটার বড় করলাম না। ওই একটা মেয়ে নেওয়ার পর আমি আমার লাইফের একটা ইতি টেনে ফেললাম। অপারেশনের পর আপনার ওকে বলছি যে সবিতা আমি যদি মরে যাই তুমি কিন্তু ফুলকে দেখবা না। অপারেশনের পর আমি তো, কারণ অনেক অল্প বয়সে এত বড় অপারেশন করতে হয় না, একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া তো অনেক আপনার খারাপ কথা, কারণ 20-22 বছর বয়সে ইউটেরাসের কথা বলছেন আপনি, মেয়েদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। নিশ্চয়ই সেটা তো আমি বলছি, কিন্তু এটার পরে হরমোনের সাধারণত কিছু প্রবলেম দেখা যায়, শরীরে হরমোন ইমব্যালেন্সের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যায়, যেটার জন্য আমি এখন মোটামুটি প্রায় হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার 2টা কিডনি প্রায় ড্যামেজ। তো তারপরেও আমি মোটামুটি আমি মনে করি আমি যদি মারা যাই সবিতা অবশ্যই ফুলকে দেখবে। আমার যে আমি বলতেছিলাম 2টা মেয়ের মধ্যে যে আপনার একজন আরেকজনের ক্লোন, সেটা কিভাবে জানেন? ও যেভাবে হাসে না, আমার মানে ছোট মেয়েটা বড় মেয়েটাকেই ফলো করে। ওকে বড় বোন হিসেবেই জানে। হ্যাঁ, ওকে। যদি ও কোনোদিন না বলে আপন বোন না, তাহলে ও কখনো সেটা জানবে না, আর সেটা কখনো মানবেও না। বিকজ ছোটবেলা থেকে এইভাবে দেখে আসছে, ওভাবেই ও ট্রিট করে আসছে, সে কারণেই হয়তো বা সেটাই ভালো। হ্যাঁ। আর এখন দুইজনের মধ্যে এক প্রতিযোগিতা চলতেছে। কিসের প্রতিযোগিতা? সেটা হইলো যদি পড়াশোনায় খারাপ করে তাহলে কারোর সাথে কথা বলতে দেওয়া হবে না। যেমন ও পড়াশোনায় খারাপ করতেছে, সেই জন্য দুইজনের মধ্যে কথা বলা বন্ধ। পড়াশোনা খারাপ, নতুন করে পড়াশোনা শুরু করেছে আবার? হ্যাঁ, ও এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। তুমি কি এসএসসি পাস করেছো? হ্যাঁ, এখনো ও পড়বে না, মোটামুটি বলতে গেলে আমার চাপে ও পড়তেছে। ও আর ইন্টারে ভর্তি হবে না, পরীক্ষার রেজাল্ট খারাপ না, ভর্তি হইতে হবে, পড়তেই হবে। ভর্তি হইলো, এবার ইন্টার পরীক্ষা দিল, সেখানেও রেজাল্ট খারাপ, কিন্তু পাস তো করেছে নাকি ফেল করেছে? এখন ফেল পাস দুইটাই সমান, কারণ গ্রেড তো খুব খারাপই আসছে। আচ্ছা, তো এই জন্য পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ নেই, বাট আপনি টেনে টুনে যেভাবেই হোক পাস করানোর চেষ্টা করছেন। আসলে কেন পড়াচ্ছেন? মানে ও তো চাকরি বাকরি করছে, পয়সা ইনকাম করছে, কেন পড়াচ্ছেন? ভাইয়া আমি অনেক বেশি পড়তে পারি নাই, যদিও আমি চাকরি করছি অনেক আপার লেভেলে, শুধু সেটা হইলো দক্ষতা বলে। ওরে পড়াশোনা করাইতেছি, মেমোরিটা কন্ট্রোল করি আমি। ওর লাইফের যত হ্যাপিনেস আছে সব ওর লাইফের যত ব্যাডনেস আছে সব আমার, যত প্রবলেম আছে সব আমার, যত সুযোগ আছে সব আমি তৈরি করে দিব ওরে, সেটা আমার যত ক্ষতি হোক। কি ধরনের সমস্যায় পড়তে হয় পারিবারিক এবং চারপাশে? একটা তো হচ্ছে যে পুরো গল্পটাই আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরে দৈনন্দিন প্রবলেম গুলো তো আছেই। সেই দৈনন্দিন প্রবলেম গুলা তো প্রতিনিয়ত থাকবে। যেমন যদি আমার হাজবেন্ডকে কেউ জিজ্ঞেস করে যে এই মেয়েটা কার, তোমার না তোমার ওয়াইফের, কার, কি বলে উনি? একটা মানুষ যদি জিজ্ঞেস করে, এত বড় গল্প কিভাবে বোঝাবে? হ্যাঁ, জিজ্ঞেস করলে প্রথম আমারে বলতো যে কি বলবো আমি মানুষরে, তো আমি বলতাম যে যদি তোমার অনেক বেশি সমস্যা হয় আমার কাছে আসতে বইলো। মেয়েটা আগেরও না পরেরও না, এটা আল্লাহ আমারে দান করছে, গড গিফটেড। ওরে এমন ভাবে বাবার আদর বা বাবার অধিকারটা কেউ দিত না। আর ও যদি একদিন ফোন না করে অন্য কেউ জিজ্ঞেস করতো না যে ওর সাথে আমার কথা হয়েছে কিনা, কি কথা হয়েছে। ফাইন। শিশুপল্লীতে তোমার রুটিনটা একটু জানি, কি করো তুমি? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিভাবে পুরো দিনটা তোমার যায়? একদিনের ঘটনা, সকালে উঠি, রান্না করি, খাবার খাই। নিজে রান্না করো? হ্যাঁ, নিজে। তোমার রান্না তো কেউ খেতে পারে না, তুমি কিভাবে খাও? একদিন আমি তোমার রান্না খাবো, ঠিক আছে? আমাদের সবার জন্য নিয়ে আসবা, আমাদের হেল্প 920 গেস্ট যারা আছে, ওর যারা রান্না খেতে চান, বিশেষ করে লিসনার যারা আছেন, একদিন আমরা ওরাতে রান্না খেতে পারি। ওনাকে রান্না করতে পারে না, আমাদের সবার জন্য তুমি একদিন যদি কনসেন্ট্রেশন নিয়ে রান্না করো, আমার মনে হয় তুমি একদিনই রান্না শিখে যাবা। হ্যাঁ, তো রান্না করো, তারপরে নিজে রান্না করে খেলে তারপরে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য 12টায় অফিসে যাই। অফিসিয়াল যেটা কাজ থাকে সেটা কাজ করি। তারপরে আপনার কি ধরনের কাজ থাকে তোমার? শিশুদের নিয়ে কাজ, তো এন্ট্রি করা, এই শিশুদের নাম লেখা। শিশুদের নাম এন্ট্রি করা বলতে পারেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি কাজ? বাচ্চাদের মেধা বিকাশে একটা প্রজেক্টে কাজ করেও, যেই কাজটা করলে বাচ্চারা খুব সহজে পড়ার প্রতি আগ্রহ, খাওয়ার প্রতি, ঘুমানোর প্রতি, খেলাধুলার প্রতি
আগ্রহ জন্মাবে, তাদের মেধার বিকাশটা ঘটবে পরিপূর্ণভাবে, সেই রকম একটা প্রজেক্টের ও সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তাই কি? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তুমি বড় একটা পোস্টে আছো তো। ওয়াল শিশুপল্লীর যত বাচ্চা আছে মানে সবার হাজিরা থেকে শুরু করে পার রুটিন হাজিরা ও করবে, আবার তাদেরকে টোকেন দেবে, সেই টোকেন থেকে আপনার টাকার মান নির্ণয় করা হবে, সেখান থেকে বাচ্চারা খেলনা, চকলেট, বিস্কুট বিভিন্ন জিনিস কিনতে পারবে। দ্যাটস বিউটিফুল। এই কাজটা তুমি করো? হ্যাঁ। ওয়ান্ডারফুল। ওকে, তুমি কটা পর্যন্ত করো সারাদিন? 12টা থেকে আপনার রাত 9টা। 12টা থেকে রাত 9টা পর্যন্ত। তো তোমার আর সময় কই, ব্যক্তিগত সময় কই তাহলে? আরো কিছু কাজ করে, আমি বলি। ও সেলাই কাজ শিখছে, ওর ঘরে একটা সেলাইয়ের মেশিন আছে, ও সেলাই কাজ করে। এটা কি শিশুপল্লীতেই? হ্যাঁ হ্যাঁ, ও রুমের ভিতরে। আচ্ছা। শিশুপল্লী থেকে ওকে একটা বেড দিচ্ছে, একটা রুমের ভিতরে ওরা 3 জন থাকে। ওদের মাসিক ভাড়া 50 টাকা না সবিতা? মাসিক ভাড়া 50 টাকা। এটা কি তোমাদের রোজগার থেকে শিশুপল্লীকে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, 50 টাকা হইলো মাসিক ভাড়া, আর বোধহয় 50 টাকা গ্যাস বিল আর বিদ্যুৎ বিল। না, বিদ্যুৎ বিল। তাইলে আপনার ওদের ভাড়া হইলো 100 টাকা পার মাস। ভাড়াই নেই আসলে, ভাড়াই নাই সে আর। এটা কিন্তু আসলে দেখেন, এটা নিচ্ছে কেন, যে তোমাকে আমি এখানে থাকতে দিছি, তুমি ফিল করো যে তুমি পে করে থাকতেছো, তোমার ফিলটা বেটার। বিউটিফুল বিউটিফুল। ওকে। তো ওইখানে একটা সময় ও ওই জায়গায় বড় হয়েছে, ওই জায়গার মেয়ে ছিল, এর মাঝখানে ও আবার ওই জায়গা থেকে বহিষ্কারও হয়েছে। আচ্ছা। আর বহিষ্কারটা বহিষ্কার না হইলে তো মনে করেন আরেকজনের ইয়েতে যাইতে পারবে না। যেমন ওইখানে আগে আমি যে ইডির সাথে কথা হয়েছিল ফার্স্ট টাইম যখন আমি ওর সাথে যাই, উনি বলছিল যে সবিতাকে আমরা বহিষ্কার করে দিলেই ও পরিপূর্ণ আপনার মেয়ে হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না, কারণ ওর আইডি কার্ড বানাইতে হবে। সবিতা, তোমার আইডি কার্ড গুলা দাও তো। আইডি কার্ডের নাম লাগবে না বাবা মার, না হয়তো ও তো ন্যাশনালিটি পাবে না, এই জন্য ওকে বহিষ্কার করা হলো। সেখান থেকে চাকরি না, মানে আমি যেন থেকে বড় হয়েছি তো সেন থেকে, মানে এখন আমি শিশুপল্লী কিছু না, মানে চাকরি ঠিকই করবো। শিশুপল্লীর এখন হইলো ও বাচ্চা না, শিশুপল্লীর ওনারশিপটা নাই, এটা করা হলো ওর ভালোর জন্যই। হ্যাঁ, এটা ওর ভালোর জন্য করানো হইলো, যে ও শিশুপল্লী থেকে ও বহিষ্কার হইলো এই জন্য যে ও অ্যাডাল্ট হয়ে গেছে, মোটামুটি ও একটা চাকরি করতেছে, আর এখন ও নিজের মতো করে নিজে চলতেও পারবে। এই সেই আইডি কার্ড না, যেখানে মা হিসেবে আপনার নাম আছে ন্যাশনাল আইডি কার্ডে, আর বাবা হিসেবে আপনার হাজবেন্ডের নাম। জি, ভেরি ইন্টারেস্টিং। মানে কেন যে বলি যে লাইফ আসলে নাটকের চেয়েও নাটকীয়, ভেরি ইন্টারেস্টিং। তো আপনি এটা অ্যাকসেপ্ট করে নিলেন বিকজ অফ ওর এই ন্যাশনাল আইডি কার্ডটা আসলে করার জন্য, তাই তো? জি, ওকে। তারপর যাদেরকে ও আগে যাদের ভয়ে লুটুপুটি খাইতো, এখন তারা ওকে সালাম দেয়, ম্যাডাম বলে, অনেকে আপা বলে। গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা মনে করেছিলাম যে আজকের গল্পটা শেষ হবে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। না, কিছুটা আফসোস তো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, আমারও অনেক বেশি অপূর্ণতা আছে, যারা শুনছেন তাদেরও পুরো জীবনটাই আসলে এই অপূর্ণতাই আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। আমরা বেঁচে থাকার শক্তি পাই এই অপূর্ণ বিষয়গুলোর কাছ থেকেই, কারণ আমরা মৃত্যুর আগ পর্যন্ত পূর্ণ হতে চাই, আমাদের মনের শখগুলো পূরণ করতে চাই। সবিতারও আছে, সবিতারও অনেক অনেক বেশি অপূর্ণ বিষয়গুলো এখনো আছে। বয়স 37, বিয়ে হয়নি, সংসার কি জিনিস সে জানে না, এটা অনেক বড় একটা অপূর্ণ জায়গা নিশ্চয়ই। কিন্তু সবিতা এর চেয়েও খারাপ থাকতে পারতো। সবিতা এখন যে জায়গাটায় আছে, যদি পূর্ণতার জায়গা থেকে বলি, সে মা পেয়েছে, পরিবার পেয়েছে, সে তার পছন্দ মতো ধর্ম সে নিজে বেছে নিতে পেরেছে, যেটা আমাদের ব্যক্তি জীবনে কারোরই সুযোগ হয় বলে আমার মনে হয় না। যে কারণ আমরা যা দেখি, যা বিলিভ করি, যেভাবে সমাজ আমাদেরকে বিলিভ করে, আমরা সেভাবেই কোশ্চেন ছাড়াই আমরা সেটা মেনে নেই। কিন্তু সবিতা দেখেছে যে এই এক ধর্ম এভাবে করে, আরেক ধর্ম এভাবে করে, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো, সবিতা সেটা বেছে নিয়েছে। এটা ওর জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো সবকিছু মিলিয়ে সবিতার জীবনে পাওয়া অনেক কিছু, সবিতাকে নিয়ে আফসোস করার কিছু নেই। কিন্তু সবিতা আজকে যে গল্পটা আমাদেরকে বলে গেল, বা সবিতাকে কেন্দ্র করে রত্না, তার মা, যদি বারবার আমি ডাক নাম ধরে ডাকছি, আসলে তার নাম হচ্ছে শাহিদা সরকার, সেই বলার জায়গাটাতে আমাদেরকে অনেক বড় একটা ফিলিংস দিয়ে গেল। সেটাকে আপনারা কিভাবে নিবেন, এই গল্পটাকে আপনারা কিভাবে নিবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি শেষ করার আগে সবিতা, তোমার কি দিয়ে শেষ করি? তোমাকে দিয়ে শুরু করেছিলাম, এক পর্যায়ে কেটে নিয়ে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। বলুন। সবিতার তো সব স্বপ্ন পূরণ হয়েছে, ও এখন ওর নিজের টাকায় কিনা, দেখেন কত দামি জামা, কত সুন্দর একটা জামা পরে আছে, রাইট, কত দামি জামা পরে, ওর গয়নাগাটিও আছে। বাবা, যেটা আপনি বলেছিলেন প্রথম দিকে নাই। হ্যাঁ, ওর আপনার হলো আমি শুধু নাকফুল বানাই নেই, কেন নাকফুলটা ওর যদি বিয়ে ঠিক হয় তাই দিয়ে বানাবো, এছাড়া আমি ওর নাকফুল দিব না। মানে যেটা ওর স্বপ্ন ছিল, যখন আপনি প্রথম দিকে ওর সম্পর্কে জানছিলেন 2004 সালে, সেই স্বপ্নগুলো আপনি অনেকগুলোই পূরণ করেছেন, রাইট? যেমন ওর আপনার কানের দুল, গলার চেন, এগুলো আছে, হয়তো বা সম্ভব হইলে ইনশাল্লাহ হাতের বালা বানানো সম্ভব যদি আমাদের হয়। আর আমি তো নিম্নবিত্ত ফ্যামিলির, যেহেতু
আমি এখন জব টপ করি না, আমি হাজবেন্ডের উপরে বসে বসে খাই, তারপর আমি এত বড় একটা অসুখ নিয়ে আসি। তো এখন মোটামুটি সবিতার যে স্বপ্নটা বাকি রয়েছে সেটা হলো আমাকে বলে ওমা 1 ফুট মাটি কিনার একটা জায়গা করতে চাই নিজের। আল্লাহ জানি না আমারে সেই সুযোগটা দিবে কিনা। তো আমি আসলে সবার কাছে দোয়া কামনা করি, যেন সবাই দোয়া করে ওর জন্য, যে আল্লাহ যেন ওর সত্যি সত্যি 1 মুঠ মাটির একটা ব্যবস্থা করে দেয়। নিশ্চয়ই আল্লাহ দিবেন। আল্লাহ তো সবচেয়ে বড় গিফটটাই তোমাকে দিয়েছে, সঠিক ধর্মটা দিয়েছে, এবং তুমি একটা সঠিক পরিবারে আছো, মানুষের সহচর্য পাচ্ছ। তোমার মতো অনেক সন্তান আছে আমাদের সোসাইটিতে যারা এই সৌভাগ্যের অধিকারী হয় না। আমরা আজকে একটা আনন্দের গল্প মানুষকে শোনালাম, সবই পূরণ হয়েছে, এটাও পূরণ হবে। তুমি কি কিছু বলতে চাও শেষে আমাদের লিসনারদের উদ্দেশ্যে, যারা শুনলো তোমাকে, লাখ লাখ মানুষ, এবং আমি জানি গল্পটা প্রচার হবার পরে তোমার চারপাশের যারা মানুষ আছে তারাও তোমাকে আলাদা করে চিনবে, যারা হয়তো জানতোই না এত গল্প তোমার মধ্যে লুকিয়ে আছে। কিছু বলতে চাও তাদের সবার জন্য? হ্যাঁ, বলতে চাই, যারা শুনছে বা শুনবে তারা শুনে যাতে সতর্ক হয়। এটা সতর্ক হয়? কি বিষয়ে সতর্ক হবে? আমার জীবনে যা কাহিনী ঘটলো তা যাতে কোনো বাচ্চার জীবনে না ঘটে, না হয়। শেষ হলো আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। বরং তিলকের মাতা-পিতাও এতে সম্মানিত হন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতাকে মুকুট পরানো হবে। এ মুকুটের উজ্জ্বলতা সূর্যের আলোর চেয়েও বেশি হবে। অন্যদিকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তিনি আরো বলেন, তোমরা কুরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীর জন্য সুপারিশ করবে। অতএব বোঝা গেল কুরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আমরা বেশি বেশি নিয়মিত কুরআন পড়ব এবং অন্যকে কুরআন পড়তে উৎসাহিত করব। সুবহভাবে কুরআন পাঠের রীতিকে তাসবিহ বলে। আল কুরআন তিলাওয়াতের ফজিলত লাভের জন্য শুদ্ধভাবে কুরআন পড়তে হবে, আর এর জন্য তাসবিহের জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজনীয়।